হ্যালো পলাশ ভাই এখনো মিউট অবস্থায় আছে, তো আমরা হ্যালো একটু মিউট করি। হ্যালো ভাইয়া, আপনারা কথা বলে কিন্তু পলাশ ভাই জয়েন করলে আমরা বুঝতে পারবো না। আপনারা প্লিজ কথা বলেন আর কি। কাইন্ডলি সবাই সবার মাইকটা মিউট করে দিন। পলাশ ভাই জয়েন করার পরে আমরা সবাই কথা বলি আর কি। আমাকে আমাকে শোনা যাচ্ছে এখন? আমাকে কি এখন শোনা যাচ্ছে? জি ভাই জি ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, শোনা যাইতেছে ভাই। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আদাব ভাই। ভাইয়েরা কেমন আছেন আপনারা? আচ্ছা, আপনাদের কি কাউকে কি আমি দেখতে পারবো? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? সবাই ভালো আছি, আপনি কেমন আছেন? না আমাদের পরে কথা বলতে পারবো না। আসসালামু আলাইকুম পলাশ ভাইয়া। তারপরে ভাইয়া আনলে বসে থাকতে থাকতে কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম ভাই। সবাই ভালো আছি, আপনি কেমন আছেন? আমাকে দেখতেছে। আচ্ছা, এখানে এত মানুষ কথা বলার সুযোগ দিই। কার সাথে কথা একজন বলতেছি? করে কথা বলতে হবে। ভাইয়া আপনারা যদি সবাই কথা বলেন, আপনারা কিন্তু পলাশ ভাইকে দেখতে পারবেন না। তো আপনারা পলাশ ভাইকে কথা বলার সুযোগ দেন, তারপরে আপনাদের সবার এক একজনের নাম বললে আপনারা কথা বললেন। আপনারা সবাই আপনাদের মাইক্রোফোনটা মিউট করে দেন। এটাই ঠিক হবে। আচ্ছা, আমিও সবাইকে বলি হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আর আপনাদের সবার সালাম আমি পাইছি, ওয়ালাইকুম আসসালাম। আপনাদের যদি একসাথে সবাই মিলে কথা বলেন তাহলে আমি স্পেসিফিক কারো কথা বুঝতে পারবো না। কথা বললে কারো কথা যখন যে কথা বলবেন, শুধুমাত্র সেটা মাইক্রোফোনটা অন করে তারপর কথা বলবেন। আর যখন যে কথা বলবে শুধুমাত্র তার কথাটাই যাতে আমি শুনি, বাদ বাকি সবাই তখন মাইক্রোফোনটা আপনারা মিউট করে রাখবেন, ঠিক আছে? অবশ্যই। আচ্ছা, আমি একটু কথা বলে নিই এখানে। সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে আমাদের হচ্ছে গিয়ে পলাশ ভাই হচ্ছে একজন জনপ্রিয় সেলিব্রিটি আর কি। আমাদের যেটা ইচ্ছা ছিল যে আপনাদের সবাইকে আমরা পলাশ ভাইয়ের সাথে সামনাসামনি মিট করাবো, বা সেটা হয়তো কোনো কারণে হয়ে ওঠে নাই। আপনারা জানেন যে কোভিড এর কারণে, বা এরপরে পরবর্তীতে আমাদের যে কোনো ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আবার চেষ্টা করবো যে পলাশ ভাইকে আপনাদের সামনাসামনি মিট করানোর জন্য, যাতে আপনারা পলাশ ভাইয়ের সাথে হ্যান্ডশেক করতে পারেন। আমরা সবাই এইটাই চাই উপরওয়ালার কাছে, যাতে পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে যায় এবং আমরা সবাই আবার নেক্সট টাইম হয়তো পলাশ ভাইয়ের সাথে মিট করতে পারবো। এখন যেটা হচ্ছে যে আমরা একটু জানতে চাই যে পলাশ ভাই, আপনি আমরা সবাই কিন্তু অনেকটা মতো আর কি, যে এলাম দেখলাম জয় করলাম টাইপের। আপনি কি বলবেন যে আপনার এই নাটকে আসার পিছনে, এবং আমরা জানি যে অনেকদিন ধরে আপনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছেন ওইবের সাথে, তো এই গল্পটা যদি একটু আমাদেরকে বলতেন, ইভেন আমিও জানি না, তাই আপনি যদি একটু এই গল্পটা শেয়ার করেন যে কিভাবে নোয়াখালী থেকে আজকে এত জনপ্রিয় একজন মানুষ সবার মধ্যে হয়ে ওঠার পিছনের যে গল্পটা, সেটা একটু আমাদের সাথে শেয়ার করেন। আচ্ছা, ধন্যবাদ সবাইকে যারা যারা এই ক্যাম্পেইনটাতে যোগ দিচ্ছেন। তানু ভাই শুরুতে আপনাদের যেটা বললো যে হয়তো বা অনেক ধরনের সিচুয়েশনের কারণে আপনাদের সাথে আমার সামনে হয়নি, ইনশাআল্লাহ নেক্সট টাইম হবে আমাদের। আর মিডিয়াতে আসার কিংবা এই জার্নিটাতে, পুরো জার্নিটার পেছনের যে গল্পটা, এই গল্পটা আমি আসলে অনেকভাবেই শেয়ার করছিলাম। তো যেটা ছিল যে আমার বাসা যেহেতু নাখালপাড়া ছিল, তো নাখালপাড়ায় ছোটবেলা থেকেই তো আমার বড় হয়ে ওঠা। তো আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিই তখন ওই সময়টাতে আমি আমার গুরু, আমার বস মোস্তফা ফারুকীকে দেখলাম যে তিনি ওই সময়টাতে নাখালপাড়াতে অনেক শুটিং করতো, বিভিন্ন প্রজেক্টে শুটিং চলতো। তো আমার স্পেসিফিক মনে আছে ওই সময় আমাদের এলাকায় 420 শুটিং হচ্ছিল। তো আমি আসলে সেই শুটিং গুলাতে যাইতাম, মানে দূর থেকেই দেখতাম আর কি, যে কিভাবে শুটিং হচ্ছে, কিভাবে মানুষজন কি করতেছে না করতেছে। তো ডে বাই ডে আমার আসলে এই শুটিং সম্পর্কে, এবং আমি সৌরভ ভাইকে দেখতাম যে সে ডিরেকশন দিচ্ছে এবং তার ডিরেকশনটা সবাই শুনতেছে। তো
তো সামহাও আমাকে আসলে ডিরেকশন প্রফেশনটা আমাকে খুব ছিল যে আমি যদি বড় হই তাহলে আমি বড় হয়ে একজন ফিল্মে ডিরেক্টর হইতে চাই। তো ওই ইচ্ছাটা আমার 2008-9 দিকে আমার ভেতরে ঢুকে গেছিল যে আমি ডিরেকশন দিব, মানে ওই ইচ্ছাটা আমার তখন ঢুকে গেছিল। কিন্তু আসলে তখন বয়সটা কম বা ওই সময় ডিরেকশন দিব ওই ধরনের কোনো স্কোপও তো তখন আমার ছিল না, যেহেতু সত্য আমি তখন মাত্র ম্যাট্রিক পরীক্ষা দিব এরকম একটা সময়। তো যেটা হয়েছে ম্যাট্রিক পরীক্ষা দিলাম, দেওয়ার পরে ইন্টারমিডিয়েটে শেষ করলাম। শেষ করার পরে আমি তখন প্রথম ছবি আমি ঢোকাম, মোস্তফা ফারুকী ভাইয়ের টিমে ঢোকার সুযোগটা আমি পাই অ্যাজ এন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে। তো তার সাথে আমার অ্যাসিস্ট্যান্সি করা হয় দীর্ঘ কয়েক বছর। এরপর আমি ইশতিয়াক আহমেদ দীর্ঘ কয়েক বছর সহকারী পরিচালক হিসেবে কাজ করি। দেন একটা সময় আমি সিদ্ধান্ত নেই যে আমি আসলে সহকারী পরিচালক হিসেবে কাজ করব, এরপর দেন আমি নিজে ডিরেকশন দিব। এতটুকু পর্যন্ত আমার জার্নিটা ঠিকঠাক ছিল। একদিন ওয়ান ফাইন মর্নিং আমাদের জনপ্রিয় পরিচালক এখনকার সময় কাজল আরফিন অমি ভাই, তো অমি ভাই একদিন আমাকে কল দিল। অমি ভাই একদিন কল দিয়ে বলল যে আমার একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টে আপনাকে অ্যাক্টিং করতে হবে। তাহলে অমি ভাই বললাম যে ভাই আমি তো আসলে মানে অ্যাক্টিং মানে আমি তো আসলে অ্যাক্টর না, আমি তো আসলে মানে ডিরেক্টর। আমি তো এখনো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তো আমি তো সামনে ডিরেকশন দিব। তো আমি তো আসলে ভাই অ্যাক্টিং এর ব্যাপারে তো আমার আসলে কোনো ধারণা নেই, আর আমি কখনো অ্যাক্টিংও করিনি। তো অমি ভাই বলতেছিল যে না, এটা আমার আসলে একটা প্রজেক্ট, এই প্রজেক্টে আসলে আপনি যেভাবে কথা বলেন, আপনার যে বডি ল্যাঙ্গুয়েজটা, আপনি এমনি জাস্ট কথা বলবেন, দ্যাটস ইট। তো আমার ক্যারেক্টারটাই হচ্ছে পুরোটাই হচ্ছে আপনার মতো একটা চরিত্র। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ট্রাই করা যায়। তখন আমি দেন অমি ভাইয়ের একটা ছোট একটা প্রজেক্ট ছিল, একটা শর্ট ফিল্ম ছিল। ওই শর্ট ফিল্মটাতে আমি তখন অ্যাক্টিং করি। অ্যাক্টিং করার পর যেটা হইলো, অমি ভাই তখন ট্যাটু নামে একটা প্রজেক্টের প্ল্যানিং করতেছিল। তো অমি ভাই একটা প্ল্যানিংটা করতেছিল। তো ট্যাটু প্রজেক্ট করার আগেও অমি ভাই টিম থেকে তখন আমাকে তহিদ নামে একজন ফোন দিয়েছে, যে এখন বর্তমানে লাইন প্রডিউসার। তো তহিদ আমাকে ফোন দিয়ে বললো যে পলাশ ভাই, আমরা তো একটা প্রজেক্ট করতে চাচ্ছি ট্যাটু, তো ওই ট্যাটুতে আপনার ছোট্ট একটা ক্যারেক্টার করতে হবে। তো ওই সময় যথারীতি আমি বললাম ভাই আমি তো আসলে অ্যাক্টর না, মানে আমি আসলে অ্যাক্টিং করব ওই জিনিসটা তো আসলে আমার মধ্যে নাই, আমি আসলে কি অ্যাক্টিং করবো। পরে দেন অমি ভাই এবং তহিদ মিলে পরে বললো যে আচ্ছা ট্যাটুতে ছোট্ট একটা চরিত্র, এই চরিত্রটাতে একটু অ্যাক্টিং করতে হবে। তো যথারীতি আমি আবার ওই ট্যাটু নাটকের শুটিং এও গেলাম। যাওয়ার পরে যেটা হলো যে আমি একটা সিকোয়েন্স ছিল, আমার অনেক বড় একটা সিকোয়েন্স ছিল, আমি সিকোয়েন্সটা করলাম। সিকোয়েন্সটা করার পরবর্তীতে যেটা হয়েছে যে ওই স্পেসিফিক ওই সিকোয়েন্সটাই একটা সময় দেখলাম যে ভাইরাল হয়ে গেছে। মানে তখনকার আগে আমি জানতাম না মানে হোয়াট ইজ ভাইরাল, মানে আমি তখন জানতাম না জিনিসটা। পরে যেটা হয়েছে যে ওই ভাইরালটা তখন এত ম্যাসিভ আকারে ছড়াই গেল, এই ম্যাসিভ আকারে ছড়ানোর কারণে মানুষজন সবাই ওই একটা সিকোয়েন্স, মানে যারা ট্যাটু নাটক দেখছেন আপনারা তারা হয়তো রিলেট করতে পারবেন যে একটা সিকোয়েন্স ছিল হাগের সিকোয়েন্স, আপনাদের মনে আছে কিনা? তো ওই হাগের সিকোয়েন্সটা ছিল আফরান নিশো ভাইয়ের সাথে। তো নিশো ভাইয়ের সাথে ওই দিন আমার প্রথম মানে কো আর্টিস্ট হিসাবে কাজ, তার উপর একটা বড় একটা সিকোয়েন্স। হাগের ওই সিকোয়েন্সটা এত পরিমাণ ভাইরাল হয়ে গেছিল, এরপরে যেটা হয়েছে যে অমি ভাই তখন আমাকে তার আরেকটা প্রজেক্টের জন্য অ্যাক্টিং করার জন্য বলছিল। এইভাবে করে আস্তে আস্তে অমি ভাইয়ের সাথে আমার মানে কাজটা কন্টিনিউ হইতে থাকে। যে অমি ভাই তখন একটা সিরিয়ালের প্ল্যানিং করতেছিল ব্যাচেলর পয়েন্ট নামে। তো ব্যাচেলর পয়েন্ট অমি ভাই বলছিল যে আমি একটা ক্যারেক্টার চিন্তা করছি, যে কিনা একটা নোয়াখালী চরিত্র, তোর বাড়ি যেহেতু নোয়াখালী, তো ক্যারেক্টারটার নাম হচ্ছে কাবিলা। কাবিলা নামে একটা ক্যারেক্টার, যে কিনা নোয়াখালীর ভাষায় কথা বলবে। তা আমি তখন অমি ভাইয়ের বললাম ভাই মানে একে তো হচ্ছে সিরিয়াল, আর আমি যেহেতু নিজে এখন টুকটাক ডিরেকশন দিব সামনে, তো সিরিয়াল করতে গেলে তো মাসে অনেকটা টাইম চলে যাবে, তো এই সময়টাকে আমি আসলে সিরিয়ালে দিতে পারবো। তো আমি বলছি সমস্যা নেই, মানে তুই তোর মতো করে সময় বের করে সিরিয়ালটাতে প্রত্যেক প্লটে 1-2 দিন করে সময়। তো সেইভাবে করে আসলে প্ল্যানিংটা করা। তো আমি আমি ব্যাচেলর পয়েন্ট এই সিরিয়ালের এই প্রজেক্টের অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসাবেও তখন আত্মপ্রকাশ করলাম। পরবর্তীতে যেটা হইলো আমাকে সেটও থাকতে হচ্ছে অ্যাজ এন অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসাবে, এবং সেই সাথে সাথে আমাকে অ্যাক্টিংটাও করতে হচ্ছে। এভাবে করতে 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 একটা সময় দেখলাম যে এই কাবিলা চরিত্রটাও
গণমানুষের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠলো এবং মানুষের চরিত্রটাকে ভালোবাসা শুরু করছে এবং মানুষের ভালোবাসায়, মানুষের অনুপ্রেরণায় আজকে 2020 সালে মানুষ আমাকে এই জায়গাটা দেয় না দাঁড় করাইছে। এইটা হচ্ছে আসলে আমার টোটাল জার্নিটা, মানে আমার অভিনেতা হয়ে ওঠার যে জার্নিটা, এই জার্নিটাতে আসলে পুরো কৃতিত্বটা আমি আসলে দিব কাজল আরফিন অমি ভাইকে। মানে অমি ভাই তখনকার সময় আমাকে অ্যাক্টর হিসাবে তার 2-1টা নাটকে এরকম টুকটাক ভাবে না নিলে হয়তোবা মানে অভিনেতা পলাশটাকে কেউ কখনো পাইতো না। মানে ডিরেক্টর পলাশ এখন যেভাবে আমি কাজ করতেছি এভাবে তো কাজ করতামই, কিন্তু আমার আলাদা যে আইডেন্টিটি, মানে অভিনেতা পলাশ, সেই চরিত্রটা বা সেই আইডেন্টিটিটা কখনো আত্মপ্রকাশ হইতো না যদি না অমি ভাই আমাকে সেই সময় ফ্লোরটা না দিত। তো আমি সবসময় কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি অমি ভাইকে, যে অমি ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ সবসময় যে সে আমাকে আসলে এই জায়গাটাতে এনে সে আমাকে দাঁড় করিয়েছে। এবং সেক্ষেত্রে দর্শকদের অনেক ধন্যবাদ যে যারা আমাকে আমার চরিত্রটা তারা পছন্দ করছে এবং তারা আমাকে ভালোবাসছে, এবং তারা না থাকলে আমার মনে হয় না আমি কখনো এই জায়গাটাতে এসে দাঁড়াইতে পারতাম। থ্যাংক ইউ তানু ভাই আপনার প্রশ্নটা করার জন্য, এবং অনেকদিন পর পুরো জার্নিটা শেয়ার করলাম আপনার সাথে। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, আরেকটা আসসালামু জিনিস আলাইকুম আমি ভাইয়া। আপনাদের কথা শুনবো ভাইয়া। আমরা আগে একটু পলাশ ভাইয়ের কথা সবাই শুনি, তারপরে আমরা সবাই আবার আপনাদের প্রশ্ন শুনবো, আমরা আপনাদের সাথে কথা বলবো আর কি। ঠিক আছে, আপনারা একটু সবাই মিউট করে রাখেন আপাতত। আচ্ছা, এরপরে আমাদের যেটা জানার ছিল পলাশ ভাইয়ের কাছে, সেটা হচ্ছে যে পলাশ ভাই আপনি হ্যাঁ, অমি ভাই কিন্তু আমাদের অনেক কাছের, অনেক প্রিয় একজন মানুষ, এবং এটা একটা বড় জিনিস যে আমাদের ইভেন আমাদের যে প্রাণ রাফেল গ্রুপের চেয়ারম্যান স্যার, সেও অমি ভাইকে অ্যাপ্রিসিয়েট করতে তার কাজের জন্য। এখন আমরা যেটা আসলে বলতে চাচ্ছি যে অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ অ্যাক্টর, আপনি কোন রোলটা বেশি এনজয় করেন সবসময়? আর ফিউচারে আপনার আরেকটা যে সিকোয়েন্স যেটা ছিল যে আমার এক হাতে ডাব আর এক হাতে ডাব নাই কাপ যাও, এইরকম টাইপের যে ডায়লগ, আমরা জানি যে এটা কোনো স্ক্রিপ্টেড ডায়লগ না, এইটা টোটালটাই এটা আপনার ইনস্ট্যান্ট করা ছিল। এবং এই যে আপনার হচ্ছে আপনি যে একজন এত বড় একজন গুণী মানুষ, একজন ব্রিলিয়ান্ট মানুষ, যেটা আপনার অ্যাক্টর বলি আর ডিরেক্টরই বলি, তার বাইরে ইনস্ট্যান্ট কিছু ডায়লগ বলা এবং সেটা রাতারাতি ভাইরাল হয়ে যাওয়া, এটা কিন্তু খুব কম লোকের ক্ষেত্রেই হয়েছে। তো আমরা আসলে এই জিনিসটাই জানতে চাচ্ছি যে এই জিনিসটা আপনি কিভাবে করেন, আর অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ অ্যাক্টর, আপনি কোন রোলটা বেশি এনজয় করেন? ভাইয়া আমি তো আসলে মিডিয়াতে আগেই বলতেছিলাম যে মিডিয়াতে আসলে আমার জার্নিটাই শুরু হয়েছে মূলত ডিরেক্টর হওয়ার জন্য। তো ওইটাতে প্রেম আমার আগে থেকেই ছিল। তার উপরে যখন অভিনেতা পলাশকে মানুষ ভালোবাসা শুরু করছে, তখন আসলে ওই মানুষের ভালোবাসাটা আমার প্রতি এতটা দায়িত্ববোধ আমার কাঁধে দিয়ে দিছে, তখন এইটাকে আসলে ভালো না বেশি উপায় নেই। তো প্যারালালি এখন আমার দুইটা চরিত্রটাই, মানে আমার ডিরেকশন এবং অ্যাক্টিং দুইটাই প্যারালালি চলছে। তারপরে অভিনয়টা যেটা হয় যে খুব একটা মানুষের সাথে কাজ করা হয় না। আম, আহ, অমি ভাইয়ের সাথে যেহেতু আমি অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে ওনার প্রজেক্ট গুলোতে থাকতেছি, সেই হিসাবে আমার অ্যাক্টিং করা হচ্ছে। এর বাইরে বলতে গেলে প্রাণাপ আপনাদের সাথে আমার একটা বিজ্ঞাপন করা হয়েছিল, আমার এই বিজ্ঞাপনটার কথাটা সবসময় মনে থাকবে। আর এর বাইরেও টুকটাক 2-1টা কাজ করা হয়েছে। তার মধ্যে আপনি যেটা কথা বলতেছিলেন যে কাবজাব ডাব সংক্রান্ত, যেটা ওইটা ছিল একটা সিরিয়াল, ফ্যামিলি ক্রাইসিস নামে একটা সিরিয়াল। তো ইনস্ট্যান্ট ডায়ালগের যে প্র্যাকটিসটা, এটা আসলে ভাইয়া যেটা হয়েছে, আমি শুরুতেই বলতেছিলাম যে আমার দুজন বস এবং গুরু যাকে আমি বলি, যে মোস্তফা সরোয়ার ফারুকী এবং ইশতাক আহমেদ রুমেল, তাদের সাথে আমি যখন অ্যাসিস্ট্যান্সি করতাম, তখন আমি সৌরভ ভাই এবং রুমেল ভাইকে দেখতাম তারা ইনস্ট্যান্ট আর্টিস্টকে সিকোয়েন্স ব্রিফ করতো। মানে সিকোয়েন্স ব্রিফ করা বলতে যে আমি একদম স্ক্রিপ্টেড করে ধরাই দিলাম এই জিনিসটা না, স্ক্রিপ্টও থাকতো, কিন্তু তারা পাশাপাশি ওই সিকোয়েন্সটা আর্টিস্টকে অ্যাক্টিং ব্রিফ করে দেখাইতো। তো অ্যাক্টিং ব্রিফ করতে গিয়ে যেটা হইতো, স্ক্রিপ্টে তো ডায়লগ থাকতোই, সাথে 2-1টা ডায়লগ এটা আসলে ইম্প্রোভাইজ তখন হয়ে যেত। তো এই যে আমি আমার তখন বসদেরকে দেখতাম যে তারা আসলে আর্টিস্টদেরকে এরকম করে অ্যাক্টিং করাচ্ছে এবং অ্যাক্টিং ব্রিফটা দিচ্ছে, ওই জিনিসটা থেকে আমি আসলে অনেক বেশি ইন্সপায়ার্ড যে ইনস্ট্যান্ট ডায়লগ বলা বা ইম্প্রোভাইজ করা, ওই প্র্যাকটিসটা আমার আসলে ওইখান থেকে হয়েছে। আর এখন ডিরেকশনটা খুব এনজয় করতেছি, সেই সাথে অভিনয়টাও করতেছি। তবে যদি দুইটার ক্ষেত্রে বলেন তাহলে ডিরেকশনের প্রতি প্রেমটা একটু বেশি, এই আর কি। আচ্ছা, অনেকেই অনেকক্ষণ ধরে ওয়েট করে আসছে, আমরা একটু এখন আব্দুল্লাহ বিন জাহিদ সৌরভ এই ভাইয়াটার কিছু কথা শুনি। ভাইয়া আপনি একটু আপনার কথাগুলো পলাশ ভাইয়ের সাথে শেয়ার করেন প্লিজ।
আচ্ছা ঠিক আছে, প্রথমে আসসালামু আলাইকুম টু জিয়াউল হক পলাশ ভাই। ওয়ালাইকুম পলাশ ভাই আসসালাম ভাই। হ্যাঁ, পলাশ ভাই হচ্ছে আমাদের অন্যতম সকলের প্রিয় একটা চরিত্র। আর আমি তো মানে ব্যাচেলার পয়েন্ট অনেক বড় ফ্যান। তো ভাইয়ের কাছে প্রথমে তো ভাই আমাদের হিস্টোরি বললো যে ভাই কিভাবে এই নাটকের জায়গায় এই পর্যায়ে চলে এসেছে। তো ভাইয়ের কাছে একটা কমন প্রশ্ন যেটা আমরা সবাই করে থাকি, ভাই আপনি যে ব্যাচেলার পয়েন্টের যে কাবিলা, এই ব্যাচেলার পয়েন্টে কিছু আইকনিক মোমেন্ট আছে, যেমন হাবু ভাইয়ের হাত দেখা, নেহাল ভাইয়ের, তারপর আদার্স যেসব সব জায়গায় আমরা সবসময় দেখেছি যে কাবিলা ভাইয়ের রোকেয়া, এটা আমরা রোকেয়াকে এখন পর্যন্ত টিভি সিরিজে দেখিই নাই। কিন্তু সবাই কেন জানি রোকেয়া আর কাবিলা ভাইয়ের কেমিস্ট্রিটা এখনো এত পছন্দ করে, এবং এটা সবচেয়ে বেশি পপুলার ব্যাচেলার পয়েন্টের। তো এখন ভাই যদি বলতেন যে কেন আপনি মনে করেন যে ভাই মানে রোকেয়ার সাথে কেমিস্ট্রিটা মানুষ না দেখেও কেন এত বেশি ইন্টারেস্টেড, যদি আপনি ভাই কিছু বলতেন এখানে। আমার কাছে মনে হয় কি, প্রথমত হচ্ছে যে চরিত্রটাকে আপনারা ভালোবেসে ফেলছেন, এটা একটা কারণ। আর সেকেন্ড কারণ হচ্ছে রোকেয়া এখন পর্যন্ত ইনভিজিবল। তো মানুষ যখন রোকেয়াকে দেখে নাই, শুধুমাত্র ফোন কলে শুনতেছে, মানে মানুষ তো মানুষের কৌতূহল যে ব্যাপারটা আমরা সবসময় বলি যে মানুষ খুব কৌতূহল প্রবণ। তো এই কৌতূহল প্রবণতার কারণে আমার কাছে মনে হয় মানুষ তার ইমাজিনেশনে এক এক মানুষ এক এক ভাবে রোকেয়াকে চিন্তা করে। এর মধ্যে ছোট একটা ঘটনা আমি আপনার সাথে শেয়ার করি, ভালো লাগলো সৌরভ প্রশ্নটা। আমি মাঝখানে আমার বড় বোনকে নিয়ে আমি একটা রেস্টুরেন্টে খেতে গেছি। তো এটা হচ্ছে প্যান্ডামিকের আরো 1 মাস আগে। তো আমি খেতে গেছি, খেতে যাওয়ার পরে তো আমি খাওয়া দাওয়া করতেছি, তো আমার সাথে দুই একজন আমার শুভাকাঙ্ক্ষী তারা আসলো, তারা এসে আমার সাথে ছবি তুললো। তোলার পরে তো তারা চলে গেছে। তো কতক্ষণ পরে একটা ছেলে আমার কাছে আসছে, আইসা আমার কানে কানে বলতেছে, ভাইয়া উনি কি আপনার রোকেয়া? আমি বললাম যে না না, বড় বোন। তো তখন বুঝলাম যে মানুষ রোকেয়াকে এক এক মানুষ এক এক ভাবে ইমাজিন করে। এই কারণেই রোকেয়ার চরিত্রটাকে তারা দেখেনই বিধায় তাদের মনের মধ্যে রোকেয়াটা কে এটা একটা কৌতূহল চলে আসছে। আর দ্বিতীয়ত হচ্ছে রোকেয়ার যে কেমিস্ট্রি, যে সবসময় রোকেয়া থেকে ঝগড়া করতেছে, সবসময় ওরা চিল্লাচ্ছে, সব কাজ ওরা বাধা দিচ্ছে, এই যে রোকেয়ার সাথে কেমিস্ট্রিটা, এটা আসলে আমি মনে করি দর্শক খুব এনজয় করছে। এই কারণে রোকেয়াকে তারা খুব পছন্দ করতেছে। কিন্তু ইন ফিউচার হয়তো বা রোকেয়া আসতে পারে। এটা আমার সবচেয়ে ইন্টারেস্টেড বিষয় যে রোকেয়াকে আমরা কখন দেখতে পাবো। আর ভাই শেষ প্রশ্ন আপনার কাছে যে ভাই ব্যাচেলার পয়েন্টের পরবর্তী ভাই কখন পর্ব বের হবে, আর আমরা কখন আবার সেই নেহাল, কাবিলা ভাই, হাবু ভাইয়ের সেই হাত ধরা এরকম আইকনিক সিন গুলো দেখতে পাবো ভাই? এটা সম্পর্কে যদি বলতেন যে ব্যাচেলার পয়েন্টে সেপ্টেম্বরের 10 তারিখ থেকে আমাদের সিজন 2 এর বাকি এপিসোড গুলা, যেগুলো আপনারা প্যান্ডামিকের সময় দেখতে পারেননি, সিজন 2 এর বাকি এপিসোড গুলো আপনারা তখন দেখবেন। সিজন 2 শেষ হওয়ার 1 সপ্তাহ পরে আপনারা সিজন 3 এর এপিসোড গুলো দেখতে পারবেন। এখন আমরা বর্তমানে সিজন 3 এর শুটিং করতেছি এবং আপনারা সেটা দেখতে পারবেন। সৌরভ ভাই অনেক অনেক ধন্যবাদ আপনার এত সুন্দর প্রশ্ন করার জন্য। ভাই অবশ্যই ধন্যবাদ ভাই। আশা করি স্যার ভাই একবার আপনার সাথে সরাসরি দেখা হবে ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ আমি একটু অপেক্ষা করব আপনাদের সাথে আমার যাতে সরাসরি দেখা হয়। জি ভাই, দোয়া করবেন আমাদের জন্য। থ্যাংক ইউ ভাইয়া আমি একটু বলি ভাইয়া। ভাইয়া আচ্ছা আপনি বলবেন, আপনার কাছে আমরা আসবো ভাই, আপনার কাছে আমরা একটু পলাশ ভাই কিছু কথা শুনি ভাই। একজন আমরা আবার একটু পলাশ ভাইয়ের কথা শুনবো। আপনি একটু মাইকটা অফ করেন। না ভাই আমরা সবাইকে বলবো ওয়েট করেন। ভাইয়া যেটা হচ্ছে যে পলাশ ভাই, আমরা এরপরে যেটা আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনি আমরা জানি যে বাংলাদেশের একটা সবথেকে পপুলার একটা ব্র্যান্ড, এবং এই ব্র্যান্ডের সাথে আসলে অনেকেই কাজ করছেন। তো সেক্ষেত্রে আপনিও আমাদের এই ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েটেড অনেকদিন ধরে, এবং আস্তে আস্তে আপনি আমাদের সাথেও অনেক কাজ করতেছেন। তো প্রাণ আপের সাথে আপনার এই যে জার্নিটা বা এই ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েশন হওয়ার পরে আপনার ফিলিংসটা যেটা আমাদের সবার সাথে শেয়ার করতেন। ফিলিংসটা যদি বলতে হয় তাহলে এক কথা দুর্দান্ত, এবং দুর্দান্ত সেটা কত কারণ, এটা আমি আমার এই শুভাকাঙ্ক্ষীদের সাথে শেয়ার করতে চাই। প্রাণ আপের যখন প্রথম বিজ্ঞাপনের প্রপোজালটা যখন আমার কাছে আসে, তখন আমি শুরুতে কিছুটা অবাক হয়েছি যে আচ্ছা আসলে কি অফারটা ওরা আমাকে দিছে।
পরবর্তীতে যখন দেখলাম যে নাফিস ভাই টিম থেকে তারা বললো যে হ্যাঁ আমরা একটা প্রাণ আপের একটা বিজ্ঞাপনের ব্যাপারে আপনার সাথে কাজ করতে চাচ্ছি, তো আপনি কাইন্ডলি আমাদের অফিসে আসবেন এবং আমরা স্টোরি নিয়ে আপনার সাথে কথা বলবো। দেন আমি গেলাম নাফিস ভাইয়ের টিমে এখানে কথা বলতে, প্রাণ আপের এখানে যাওয়ার পরে নাফিস ভাই যেভাবে আমাকে গল্পটা ব্রিফ করলো এবং গল্পটা ব্রিফ করার পরে প্রাণ আপের যে প্ল্যানিংটা আমাকে নিয়ে, তো সেটা জানার পরে আমি প্রচন্ড পরিমাণে এক্সাইটেড হয়ে গেছি যে কবে আমি আসলে শুটিং এ যাব। শুটিং এ যাওয়ার পরে আমি আসলে আরো অনেক বেশি মুগ্ধ হয়ে গেছি। প্রাণ আপের আপনাদের টিম এবং নাফিস ভাইয়ের টিম সবকিছু মিলে এত সুন্দর করে আপনারা কাজটা করছেন, এবং কাজটা করার পর কাজটা যখন অনিয়ার হইলো, অনিয়ার হওয়ার পর আমি অনেক মানুষের টেক্সট ফোন কলস পাইছি যারা প্রত্যেকে প্রাণ আপের এই বিজ্ঞাপনটা তারা পছন্দ করছে, এবং প্রত্যেকের একটাই কথা ছিল যে ভাই আমরা আপনাকে প্রথমত বিজ্ঞাপনে দেখছি খুব ভালো লাগছে, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আপনাকে প্রাণ আপের বিজ্ঞাপনে দেখছি, এটা দেখে আরো বেশি ভালো লাগছে। তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি গর্বের ব্যাপার ছিল। এর পরবর্তীতে যেটা হয়েছে, প্রাণ আপের বিজ্ঞাপনটা করার পরে তারা সারা বাংলাদেশ জুড়ে একটা প্রমোশন করছে, যেটা হচ্ছে বিলবোর্ড, স্টিকার, বিভিন্ন দোকানে, তারপর বিভিন্ন জেলা শহরে বিলবোর্ড। তো আমি কিছুদিন আগে নোয়াখালীতে গেছিলাম আমার দাদুর মিলাদ মাহফিলে অংশগ্রহণ করতে। তো নোয়াখালীতে যাওয়ার পর আমি যেটা দেখলাম যে নোয়াখালীর একদম সমস্ত প্রমিনেন্ট জায়গাগুলাতে প্রাণ আপের এই বিলবোর্ডটা আমি দেখতেছি, এবং অন্যান্য জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় প্রাণ আপের সেই বিলবোর্ড, এবং যেখানে সেই বিলবোর্ডে আমার ছবি। তো সবকিছু মিলে আসলে ওই জিনিসটা দেখার পরে আমার কাছে যেটা ইয়া হচ্ছিল যে প্রাণ আপ শুধুমাত্র বিজ্ঞাপন না, তারা আসলে এই প্রমোশনের ক্ষেত্রে যে প্ল্যানিংটা করছে, এই জিনিসটা আসলে আমার অনেক ভালো লাগছে, যে তাদের ওয়ে অফ প্ল্যানিংটা আমার অনেক পছন্দ হয়েছে, এবং গণমানুষের কাছে পৌঁছানোর জন্য যা কিছু করার দরকার সমস্ত কিছু প্রাণ আপ করছে। সেটা একদম শুটিং থেকে হোক, পোস্ট প্রোডাকশনে হোক, এবং পরবর্তীতে বিজ্ঞাপন অনিয়ার হওয়ার পরে হোক, আমি এখন পর্যন্ত প্রাণ আপের বিজ্ঞাপনের মানুষজনকে পছন্দ করছে সেই শুভেচ্ছা বার্তাগুলো এখন পর্যন্ত আমি পাই। এবং এখনো বিভিন্ন মানুষ, আমার পরিচিত জন, আমার ভক্ত, আমার শুভাকাঙ্ক্ষী, তারা যেখানে থাকুক না কেন, দেশের যে জায়গাতে প্রাণ আপের বিলবোর্ডে আমাকে দেখতে পায়, তারা বিলবোর্ডের সামনে দাঁড়ায় তারা একটা ছবি তোলে, যে ছবিতে সেও থাকে এবং পিছনে বিলবোর্ডে আমি থাকি। এরকম ছবিও আমাকে প্রতিনিয়ত তারা আমাকে ইনবক্সে পাঠায়। তো এই যে প্রাণ আপের সাথে টোটাল জার্নিটা, এই জার্নিটা আসলে আমার অনেক বেশি ভালো লাগছে, এবং প্রাণ আপকে ধন্যবাদ যে তারা এত বড় আকারে এক্সপ্লোর আমাকে তারা করছে, এবং অনেক অনেক ধন্যবাদ প্রাণ আপ টিমকে, অনেক অনেক ধন্যবাদ প্রাণকে। আচ্ছা, আমি পলাশ ভাইয়ের সাথে আরেকটা জিনিস একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আমি প্রাণ আপের সাথে আছি 2014 থেকে, অলমোস্ট এখন 2020, 7 বছর হয়ে গেছে। 7 বছরে আমরা অনেক সেলিব্রিটির সাথেই কাজ করা হয়েছে, বাট মন থেকে আসলে সেলিব্রিটিরা তো সেলিব্রিটি, তাদেরকে আপনি একটা প্রোডাক্টের জন্য ইন্ডোর্স করবেন, তারা কিন্তু সেই প্রোডাক্টের হয়ে কথা বলবে। বাট আমি এখন পর্যন্ত আমি যেসব সেলিব্রিটি নিয়ে কাজ করছি, আমি কাউকেই দেখি নাই যে তার বিলবোর্ডের সামনে দাঁড়িয়ে একটা ছবি ফেসবুকে শেয়ার করতে। এটা আমাদের পলাশ ভাই করছে, তার মানে হচ্ছে যে সে কতটা মানে আমাদের এজ এ ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। এটা আপনারাও বুঝতে পারছেন যে এই ব্র্যান্ডটাকে সে তার নিজের করে নিছে, এটা একটা সব থেকে ভালো পার্ট। তো আমরা এখন এই ব্যাপারটা আসলে আপনাদের কাছ থেকে আমার শিক্ষার বিষয় ভাইয়া। আমি এই ব্যাপারটা একটা জিনিস শেয়ার করতে চাই, যে আমার কাছে মনে হয়েছে যে আপনারা যারা এটার সাথে যুক্ত আছেন, তাদের যে চিন্তা ভাবনা, একটা ব্র্যান্ডের প্রতি আপনাদের যে ডেডিকেশন, এই ডেডিকেশনটা আমাকে আসলে অনেক বেশি মোহিত করছে। তার কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি তো একটা হয়তো সাময়িক সময়ের জন্য বিজ্ঞাপন করতে গেছি, কিন্তু প্রাণ আপের যে পরিমাণ ব্যাপ্তি সারা বাংলাদেশ জুড়ে, সেই পরিমাণ যে পরিমাণ ব্যাপ্তিটা প্রাণ আপের, ওই ব্যাপ্তির সাথে সাথে তারাও আমাকে সারা বাংলাদেশ জুড়ে যে এক্সপ্লোরটা দিচ্ছে, তো এই কারণে আমার কাছে মনে হয়েছে যে এই ব্র্যান্ডটার সাথে যতক্ষণই আমি থাকি বা যতদিনই আমি থাকি, আমার কাছে এটা অনেক প্রাউড ফিলিং হয় যে না, আমি আসলে এমন একটা ব্র্যান্ডের সাথে আছি যে ব্র্যান্ডটাকে দেশের প্রত্যেকটা মানুষ পছন্দ করে, এবং সেই সাথে তারা আমাকেও পছন্দ করতেছে। তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর প্রোডাক্টের ব্যাপারটা কি ভাই, এটা আসলে মন থেকেই আসবে, যে আমি আসলে জাস্ট একটা কাজ করলাম, কাজ করার পর ভুলে গেলাম, ব্যাপারটা আসলে এরকম না। যে এটাকে আমার আসলে নিজের মধ্যে ওন করতে হবে, নাহলে তো প্রাণ আপের সাথেও আমার আসলে ওই ভালোবাসা জায়গাটা থাকলো না। এবং যে সমস্ত মানুষজন সত্যিকার অর্থে প্রাণ আপকে ভালোবাসে, তারাও সেক্ষেত্রে খুব বেশি খুশি হয় যে আচ্ছা পলাশ ভাইও এই প্রাণ আপের এটা করছে, যাক ভালো লাগলো। আমি ইনফ্যাক্ট এমনও দেখছি, আমি এখানে শেয়ার করি আপনাদের সাথে, আমি এমনও দেখছি বাংলাদেশে
দিনাজপুর কিংবা ঠাকুরগাঁও এরকম একটা জেলা থেকে দল বেঁধে অনেকটা ছেলে পেলে একসাথে প্রাণাপ খাচ্ছে, এবং আমি যে অ্যাক্টিংটা করছি প্রাণাপের বিজ্ঞাপনে, তারা সেই অ্যাক্টিংটা আমাকে ভিডিও করে পাঠিয়েছে। স্যার 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 প্লিজ প্লিজ স্যার, প্লিজ স্যার একটু কমাই দেন না স্যার, একটু বাড়াই দেন না, এরকম এই জিনিসটা তারা করতেছে। তো আমার কাছে এটা দেখে অনেক বেশি ভালো লাগছে যে আমার জীবনের প্রথম বিজ্ঞাপন, এবং সেই বিজ্ঞাপনে এত গণমানুষের ভালোবাসাটা আমি পাইছি। তো আবারও ধন্যবাদ দিতে চাই প্রাণাপ টিমের সাথে আপনারা যারা ছিলেন, তানু ভাই সহ এবং অন্যান্য যারা ছিলেন, সবাইকে অনেক বেশি ধন্যবাদ, এবং সর্বোপরি প্রাণ গ্রুপকে ধন্যবাদ যে তারা আমাকে আসলে এই সুযোগটা করে দিচ্ছে। থ্যাংক ইউ পলাশ ভাই, অনেক সুন্দর কথা শেয়ার করার জন্য আমাদের সাথে, এবং আপনার জার্নিটা প্রাণাপের সাথে কেমন ছিল সেটা শেয়ার করার জন্য। আমরা একটু আশরাতুল জাহান আপুর সাথে কথা বলি। আপুর ছোট একটা বেবি আছে, বেবিটা মনে হয় আপুকে অনেক ডিস্টার্ব করছে, কান্নাকাটি করছে। তো আপু যাতে একটু তাড়াতাড়ি আপনার সাথে কথা বলতে পারে, তো আমরা আপুকে আপনার সাথে কথা বলার একটু সুযোগ করে দিচ্ছি। আপু প্লিজ, আপনি একটু কথা বললেন। হ্যালো, আসসালামু আলাইকুম পলাশ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া। আমার আসলে অনেক কোশ্চেন ছিল, বাট আপনার স্টোরিতে আমি অনেক কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছি। আর যেটা আসলে আমি আমার হাজবেন্ডের কাছ থেকে আপনার কিছু স্টোরি শুনেছি, ও নাখালপাড়ায় বড় হয়েছে, যাই হোক। তারপরে ভাবলাম যে না, যদি কখনো সরাসরি মানে লাইভের থেকে যদি সরাসরি হতো তাহলে আরো বেশি ভালো হতো। আসলে আমরা যত পাই তত চাই, বিষয়টা এরকম। তারপরে অনেক ভালো লাগলো। জাস্ট এইটুকু আপনার কাছে বলার আছে, আপনি ডিরেকশনটাকে অনেক বেশি লাইক করেন, বা ডিরেকশনের কাছাকাছি যে যেন অ্যাক্টিংটাকে না হারিয়ে ফেলেন, সেটাই চাই সবাই। অ্যাক্টিংটা যেন সবসময় আপনার কাছে থাকে, কারণ এই ন্যাচারাল থিংটা আপনার কাছে অলওয়েজ চাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই যে আমি তো তখনই বললাম যে আমি যখন দেখলাম যে মানুষজন আমার অ্যাক্টিংটাকে পছন্দ করতেছে, তখন সেদিন থেকে আমি চিন্তা করছি যে আমি অ্যাক্টিংটাও মানুষের ভালোবাসার জায়গাটা, তাদেরকে আমি কখনো হতাশ করব না। কিন্তু সেই সাথে আমি খুব কনসিয়াসলি একটা জিনিস চিন্তা করি যে মানুষজন যাতে আমাকে প্রতিনিয়ত দেখতে দেখতে যাতে বোরিং যাতে না হয়ে যায়, এই জিনিসটাও মাথায় থাকে। সো দ্যাট আমার আসলে অ্যাক্টিং করার, যদি আপনি খেয়াল করে দেখবেন যে আমি খুব কম সংখ্যক ফিকশনই অ্যাক্টিং করি, কিন্তু যেটা করি খুব চেষ্টা করি মানুষ যাতে সেটা সারা জীবন মনে রাখে। সেটা যেমন আপনি ব্যাকটেরিয়া পয়েন্টে কাবিলা চরিত্রটির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন, কিংবা ফ্যামিলি ক্রাইসিসে পারভেজ চরিত্র, কিংবা অনলি মি নাটকে, বা অনেক অনেক যে সমস্ত নাটকে আমি অ্যাক্টিং করছি, সেই সমস্ত নাটকগুলোতে মানুষজন আমার ওই চরিত্রটাকে মনে রাখছে, এবং সেই চরিত্রগুলো মনে রেখে তারা যখন আমার সাথে দেখা হয় তখন আবার তারা আমার চরিত্রটাকে আমাকে অ্যাক্টিং করে দেখে। তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের এই ভালোবাসাটা আছে বলেই এখনো অ্যাক্টিং করার সাহসটা পাই। আশা করি আপনারা সাথে থাকবেন যাতে করে সামনের দিনগুলোতে আরো ভালোভাবে কাজ করতে পারি। ধন্যবাদ আপু। থ্যাংক ইউ ভাইয়া। আর প্রাণাপের সাথে তো আমরা আছি, নিশ্চয়ই যদি আরেকটা সুযোগ হয় তাহলে অবশ্যই আবার লাইভে দেখা হবে, সরাসরি দেখা হবে আর কি। আর থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট টাইম আচ্ছা, আমরা হচ্ছে এখন একটু দিহান মজুমদার ভাইয়ের কথা শুনবো। আমরা সবার কথা শুনবো, সবার কথা। প্লিজ আপনারা কেউ কথা বলেন না, আমি যার নাম ধরে ডাকি সেই কথা বলেন, প্রত্যেকেই সুযোগ পাবেন কথা বলার জন্য। দিহান মজুমদার আছেন আমাদের সাথে? জি ভাইয়া, আপনি কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম পলাশ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম দিহান ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছেন? আমার নাম আমি সুযোগ দিয়েছিলাম ভাইয়া আমি হচ্ছে আপনার গ্রামের বাড়ি পাশের জেলায়, আমরা হচ্ছে ফেনী থেকে বলছিলাম ভাইয়া আমি। আপনি কিছুদিন আগে ফেনীতে আসছিলেন, এটা আসলে আমি খুব মিস করছি ভাইয়া আপনাকে, যে আমাদের প্রাণপ্রিয় নেতা যে স্বপন মিয়াজি, ওনার সাথে আপনি দেখা করছিলেন। আসলে বিষয়টা তখন জানতাম না, না হলে আমরা তখন আপনার সাথে সেখানেই দেখা করতাম। পরে জানার পর খুব আফসোস হলো আর কি, যে ভাই আসছিল আমাদের জেলায়। না, ফেনীতে যাওয়ার ব্যাপারটা আসলে খুব কাকতালীয় ছিল। আমি নোয়াখালীতে যাচ্ছিলাম, পথে ফেনীতে যাত্রা বিরতি ছিল। তো ওই যাত্রা বিরতির সময় স্বপন মিয়াজি ভাইয়ের সাথেও তখন দেখা হলো, এবং ফেনীর অন্যান্য মানুষজন যারা ছিল তারা আমাকে খুব ওয়ার্ম ইনভাইটেশন করছে। তো আমার কাছে খুব ভালো লাগছে। ফেনীতে আমি 20-25 মিনিটের জন্য ছিলাম, কিন্তু যতক্ষণ ছিলাম সেই সময়টা আমি পুরোটা এনজয় করছি, এবং আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এবং আপনাদের ফেনী মানুষেরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন, সেই জিনিসটা আমি আসলে কখনোই ভুলবো না। আমরা ফেনী মানুষ আপনার জন্য অপেক্ষা করি ভাইয়া, যে আপনি যদি কখনো সুযোগ পান ভাইয়া তাহলে অবশ্যই ফেনী আসবেন ভাইয়া। আমাদের আপনার যে ভক্তরা আছে সবার সাথে অবশ্যই দেখা করবেন ভাইয়া, এটাই আমাদের চাওয়া। অবশ্যই দিহান ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি থাকবেন, এবং নেক্সট টাইম যদি আবার কখনো ফেনীতে আসা হয় ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। ইনশাল্লাহ। আর ভাই আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। জি ভাই। ভাইয়া মানে আপনি তো এখন হচ্ছে সিরিয়ালে কাজ করতেছেন ভাইয়া, তো আমরা কি আপনার একক নাটক কি পাবো ভাইয়া ভবিষ্যতে?
সেরকমই চিন্তা ভাবনা করতেছে, মানে আমার যারা ভাই বেড়াতে যারা ডিরেক্টররা আছে তারা আসলে সেরকম চিন্তা ভাবনা করতেছে, সেরকম প্ল্যানিংও চলতেছে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনারা এরকম কিছু একটা পাবেন ইনশাল্লাহ। ভাই আমার সাথে আমার একজন বন্ধু আছে ভাইয়া, সেও আপনার অনেক বড় ভক্ত। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। জি ভাইয়া। ভাইয়া ফ্যামিলি কাছে যে নাটকটা আছে ওইটাতে তো আপনি হঠাৎ করে উদা হয়ে গেলেন, হঠাৎ করে আসলেন আবার হঠাৎ করে উদা হয়ে গেলেন। তো মানে আমি এই সিরিয়ালের ব্যাপারটা আমি অনেকের সাথে এর আগেও লাইভে শেয়ার করছিলাম, এখনো করতেছি, যেটা হচ্ছে যে ভাইয়া ফ্যামিলি ক্রাইসিস সিরিয়ালটাতে আসলে আমাদেরকে যে পরিমাণ সময়টা দিতে হয়, মানে আমাদের তো একদিকে ব্যাচেলর পয়েন্ট চলে, অন্যদিকে আমার ফ্যামিলি ক্রাইসিস সিরিয়ালটাও চলে, বা আমাকে নিজেকে ডিরেকশন দিতে হয়। তো আমি আসলে ফ্যামিলি ক্রাইসিস সিরিয়ালটার জন্য সেভাবে সময়টা নির্ধারণ করতে পারছিলাম না, এবং সে না পারার কারণেই আমি আসলে সিরিয়ালটি থেকে আপাতত সরে আসছি। যদি আবার ব্যাটে বলে কখনো মিলে, যদি আবার সময়টা যদি ঠিকঠাক করতে পারি, তাহলে হয়তোবা আপনারা আমাকে দেখতে পারবেন, কিন্তু আপাতত আমি সিরিয়ালটিতে নেই, যেহেতু আমি নিজে ডিরেকশন দিচ্ছি এখন, পাশাপাশি আমাদের সিরিয়াল চলতেছে ব্যাচেলর পয়েন্ট, এবং গতকাল যদি আপনারা খেয়াল করে থাকেন আমরা নতুন আরেকটা সিরিয়ালের ঘোষণা দিচ্ছি বয়েজ এন্ড গার্লস নামে। তো সেই সিরিয়ালটা আমাদের সাথে শুটিং হচ্ছে। তো আসলে মাসে আমার পক্ষে ব্যাচেলর পয়েন্ট সেই সাথে ফ্যামিলি ক্রাইসিস দুইটা সিরিয়াল করা আসলে আমার পক্ষে পসিবল হয়ে উঠছিল না। এই কারণেই আমি আসলে আমার নিজেকে সময় দেওয়ার জন্যই আসলে সিরিয়ালটি থেকে সরে এসেছি। এবং আমি মনে করি যে অন্যান্য চরিত্রটা যারা আছে, যারা সিরিয়ালটিতে কাজ করতেছে, আপনারা সেটা এনজয় করতে থাকেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ইনশাআল্লাহ ভাইয়া, দোয়া করবেন ভাইয়া। থ্যাংক ইউ দিয়ান ভাই। ভাইয়া থ্যাংক ইউ ভাই। পলাশ ভাই, আমি কিছু বলি ভাই। আপনাকে আমরা বলবো ভাইয়া, আপনার নাম ধরে ডাকলে তখন আপনি অবশ্যই বলবেন। এখন আপাতত আপনার মাইকটা। ও আচ্ছা আচ্ছা ভাই। জি জি। পলাশ ভাই, আমরা জানি যে পলাশ ভাই যেটা বললো যে সে ডিরেকশন দেয়, পলাশ ভাইয়ের একটা ডিরেকশনের নাটক আছে ঘরে ফেরা, যে নাটকটা আমার দেখা সব থেকে ইমোশনাল এবং খুবই টাচি একটা নাটক। এবং আমি এবং আমার ওয়াইফ, আমরা দুজন ঢাকাতে থাকি। নাটকের যে মেইন জায়গাগুলো অনেকটা ধরেন যে যে অ্যাসপিরেশন, যে স্বপ্ন নিয়ে নাটকের গল্পটা, সেটা কিন্তু আসলে আমাদের মধ্যেও আছে। আমাদের মতো ছোট ফ্যামিলি, আমরা এরকম একটা স্বপ্ন দেখি। তো পলাশ ভাই, আপনি সবসময় আমরা দেখি যে আপনারা একটু ধরেন যে ক্যাজুয়াল অভিনয় করেন, মানে হচ্ছে যে একটু ফান, একটু হাসি ঠাট্টা তামাশা। বাট যখন ডিরেকশন দেন তখন এরকম একটা সিরিয়াস নাটকের যে আপনি ডিরেকশন দিচ্ছেন, এইটা কিভাবে সম্ভব হলো যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। যে টোটালি আপনার অপোজিট আর কি, যে আপনি যেভাবে স্ক্রিনে সবার সামনে আছেন আর আপনি যেভাবে নাটকটা বানাইছেন, দুইটা কিন্তু টোটালি অপোজিট ডিরেকশনের আর কি। তো এই জিনিসটা কিভাবে সম্ভব হলো একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন। এটা ভাই আসলে সম্ভব হয়েছে কি, এটা আসলে হুট করে হয় নাই। ধরেন আমি যখন থেকে ডিরেকশনটা দিতে চাচ্ছিলাম বা চিন্তা করছিলাম আমি ডিরেকশন দিব, তখন থেকে আসলে আমার গল্প ভাবনাটা এরকমই ছিল। আমি কখনোই অভিনেতা পলাশকে মানুষ যেভাবে দেখে, ডিরেকশন এবং অ্যাক্টিং দুটো তো আসলে দুইটা ডেজিগনেশন। তো আমার কাছে তখন খুব সচেতন ভাবেই আমার কাছে মাথায় আসছিল যে যে অভিনেতা পলাশকে দর্শক স্ক্রিনে দেখে, মানে অ্যাজ এ ডিরেক্টর আমি আসলে সেই পলাশটা কখনোই হইতে চাইনি। এটা আসলে খুব আগে থেকেই। আমি যদি অ্যাক্টর পলাশ না হইতাম তাহলে হয়তো মানুষ ওইটাকেই একসেপ্ট করে নিত, কিন্তু এখন অভিনেতা পলাশকে মানুষ যেভাবে দেখতেছে, তো ডিরেক্টর পলাশের কাজগুলো যখন দেখতে যায় তখন তারা একটু শুরুতে একটু হোঁচট খায় যে আচ্ছা এটা কি আমরা যে কাবিলাকে দেখি সেই কাবিলার নাটক এটা, মানে এই প্রশ্নটা আমাকে অনেকে করছে যে ভাইয়া, যেমন আপনি ঘরে ফেরার কথা বললেন, তো ঘরে ফেরার কথাটা অনেকে দেখে আমাকে বলছে যে ভাইয়া দেখলাম ডিরেক্টরের নাম জিয়াউল পলাশ, তো সেই জিয়াউল পলাশ কি আপনি? আমি বললাম জি ভাইয়া আমি। তো তারাও একটু হোঁচট খাইছে। তো এই যে দর্শকের মনে যে একটা দ্বিতীয় চিন্তার উদ্বেগ ঘটানো, তো এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে এটা আমি আসলে করতে পারছি, কিংবা এই প্ল্যানিংটা আমার অনেক আগে থেকেই ছিল। আমি কখনোই চাই নাই এমন একটা গল্প বলি যে গল্পটা আসলে দেখলাম শেষ হয়ে গেল, মানুষের আর মনে থাকলো না। আমি এটা আসলে কখনোই অ্যাজ এ ডিরেক্টর হিসেবে কখনোই এটা হইতে দিতে চাই না। তো এই কারণে আমি যে ডিরেকশন গুলো যখন দিই, আমার গল্প সিলেকশন গুলো আমি সেভাবেই করি, আমি একটু সময় নিয়ে ডিরেকশন দিই, এবং আমি চাই যে মানুষ ডিরেক্টর পলাশকেও মনে রাখুক এবং ভালোবাসুক যে অভিনেতা পলাশকে মানুষরা ভালোবাসতেছে। আর গল্প বলার ক্ষেত্রে যেটা ছিল ভাইয়া, মানে আমার শুরু থেকেই ওই প্র্যাকটিসটাই ছিল যে আমি আসলে যে গল্পটা বলবো সেই গল্পটা যাতে আপনার, আমার কিংবা আমাদের
আশপাশে দেখা কোনো গল্প আমি যাতে স্ক্রিনে দেখাইতে পারি, মানুষ যাতে গল্পটা দেখে বলতে পারে আল্লাহ এটা তো আমার গল্প। মানে মানুষ যখন আমার চরিত্র দেখে তখন তো বলে যে ভাই আপনি খুব ন্যাচারালি অ্যাক্টিং করতেছেন, মনে হচ্ছে আমার পাশের বাসায় কোনো ছেলে আমার সাথে কথা বলতেছে। তা আমি চাই আমি যখন ডিরেকশন দিব আমার কাজগুলো যখন মানুষ দেখবে তখন যাতে মানুষ এটা বলতে পারে যে এটা তো আমার জীবনের গল্প, বা এই গল্পটা তো ভাই আমি দেখছি। তো এই যে মানুষ রিলেট করে ফেলতে পারতেছে কাজের সাথে, এই জিনিসটাই আসলে আমার দিন শেষে প্রাপ্তি, এবং এই প্রাপ্তিটুকু নিয়ে আমি সন্তুষ্ট এবং আশা করি আমার সামনের কাজগুলোও দর্শক একইভাবে গ্রহণ করবে এবং ভালোবাসবে। থ্যাংক ইউ পলাশ ভাই। আমরা এবার হচ্ছে অমি চৌধুরী অমি ভাই কথা শুনবো। অমি চৌধুরী অমি ভাই প্লিজ আপনি একটু পলাশ ভাইয়ের সাথে কথা বলেন। আচ্ছা, অমি ভাই হ্যালো হ্যালো ভাই, আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি আপনাকে। ভাই আমি চাঁদপুর থেকে বলছিলাম। আর আর আমার ফ্রেন্ডরা সবাই আপনার অনেক ভক্ত, সবাই যে জানছে আমি আপনার সাথে কথা বলবো, সবাই একটাই কথাই বলছে যে আপনাকে চাঁদপুরের মাটিতে দেখতে চায় সবাই। এই ইনশাআল্লাহ ব্যাপারে ভাইয়া, ইনশাআল্লাহ। এখন যেহেতু একটু প্যান্ডামিক সিচুয়েশন, যেহেতু ঢাকার বাইরে না ভাই, সেভাবে মুক্ত করতেছি না। তো চাঁদপুরে যদি কখনো আসা হয় সুন্দর করে চাঁদপুরে আসার জন্য আমন্ত্রণ জানানোর জন্য আমি খুব ভাই আরেকটা আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমি বিভিন্ন ভিডিওতে দেখছি যে আপনি যখন বাইরে বের হন আপনার ফ্রেন্ডরা আপনাকে অনেক আর কি ইয়া করে আর কি। এটা কি আপনি আসলে কি বাস্তবে কি এটা হয় যখন আপনি বাইরে বের হন আপনার ফ্রেন্ডরা আপনার সাথে আপনাকে এতটা ভালোবাসে আর কি ভাই? হ্যাঁ, এটা তো আসলে বাইরে যখন বের হই যারা আমাকে ভালোবাসে বা যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা আসে, তারা আমার সাথে কথা বলে, ছবি তোলে, এবং আমিও তাদের সাথে কথা বলি, ছবি তুলি। এবং কথা বলার কারণটা হচ্ছে আমি আসলে অনেক কিছু জানতে চাই। আমি আসলে একটা নাটক করে ফেললাম এবং মানুষ দেখে ফেললো, এই জিনিসটা থেকে সবচেয়ে বড় প্রয়োজনীয়তা যেটা অনুভব করি যে একটা মানুষ যখন আমার সাথে কথা বলতে আসছে এবং আমার চরিত্রটা নিয়ে যখন কথা বলতেছে এবং সে আমাকে বলতেছে ভাই আপনার ওই নাটকের ওই চরিত্রটা আমার কাছে খুব ভালো লাগছে, কিংবা ব্যাচেলার পয়েন্টে কাবিলা চরিত্রের ওই এপিসোড বা এই জিনিসগুলো খুব ভালো লাগছে, তখন তার সাথে আমি আসলে কথা বলি। যখন সময় সুযোগ পাই তখন কথা বলি যে ওকে আপনাদের ভালো লাগতেছে, আরো কি করলে আপনাদের ভালো লাগতে পারে। মানে আমি মানুষের কাছ থেকে আসলে মতামতটা নেওয়ার চেষ্টা করি সবসময়, যে মানুষের কাছে বা গণমানুষের কাছে যতটুকু কাছাকাছি থাকা যায় তত বেশি আমি আসলে মানুষ আসলে কি চায়, দর্শক আসলে কি চায় সেই জিনিসটা আমি তখন বুঝতে পারবো। তো আমি আসলে ব্যাপারটাকে খুব এনজয় করি। যারা আমার সাথে কথা বলতে আসে, ছবি তুলতে আসে, তারা তো আসলে ভালোবেসেই আমার সাথে এটা করতে আসে। তো এই ব্যাপারটাকে আমি সবসময় পজিটিভলি নিই আমি সবসময় ব্যাপারটা এনজয় করি। আর ভাই ধন্যবাদ। বর্তমানে ভাই আপনি এই করোনা পরিস্থিতিতে কিরকম ব্যস্ততা আর কি ইয়া করতেছেন বর্তমানে? পরিস্থিতিতে যেটা হচ্ছে কি ভাইয়া, মানে আমাদের যখন লকডাউন ছিল দেশে তখন তো গৃহবন্দী ছিলাম, আপনাদের সবার মতো আমিও গৃহবন্দী ছিলাম। কিন্তু তারপরও অনেক দর্শকেরা আমাদের কাছ থেকে কাজ পাচ্ছিল। এরপরে যেটা হচ্ছিল যে এবার ঈদে আমরা সীমিত আকারে আমরা আমাদের কিছু প্রজেক্টে শুট করছিলাম। তার মধ্যে মাস্ক একটা প্রজেক্ট ছিল, সিনেলাম একটা নাটক ছিল, ওয়াই নামে একটা নাটক ছিল। তো সেই জিনিসটা সেই প্রজেক্ট গুলো আমরা করছি আপনাদের ভালোবাসার কথা চিন্তা করে। এবং আপনারা যখন ঈদের সময় আমাদের কাছ থেকে কাজ চাচ্ছিলেন তখন আমরা আসলে সেফটি মেনটেন করে খুব কম ইউনিটে মানুষদেরকে নিয়ে আমরা একটা তখন কাজগুলো করে ফেলছিলাম। এবং এভাবেই করে আমাদের কাজগুলো চলতেছে। আর এখন সীমিত পরিসরে সেফটি মেনটেন করে আমরা ব্যাচেলর পয়েন্ট সিজন 3 এর শুটিং করতেছি। তো এভাবেই আর কি আমাদের কাজগুলো চলে যাচ্ছে এবং এভাবেই করে আমাদের দিনগুলো পার করতেছি আমরা। এবং সেই সাথে আপনাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা বাইরে আছেন বা যারা ঘরে যান বা বাইরে থাকেন তারা অবশ্যই সেফটি মেনটেনটা করবেন। আপনি মনে রাখবেন আপনি যখন বাইরে থেকে যখন বাসে যাচ্ছেন আপনার বাসে কিন্তু আপনার ফ্যামিলি আছে, অতএব আপনি সচেতন থাকবেন যাতে করে আপনার দ্বারা আপনার ফ্যামিলি কোনো মানুষ যাতে ইনফেক্টেড যাতে না হয়। থ্যাংক ইউ ওমি ভাই। আমরা হচ্ছে রাজ ভাইয়ের কথা শুনবো, রাসেল আহমেদ রাজ। ওকে।
ভাইয়া 2টা কোশ্চেন করেন ভাইয়াকে, কি জানতে চাচ্ছেন ভাইয়ের কাছ থেকে? বাস একটু। হ্যালো 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 জি শুনতে পাচ্ছি। রাসেল রাসেল ভাই বলছেন? জি জি। জি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রাসেল ভাই কেমন আছেন? ভাই আপনার জন্য লাল গোলাপের শুভেচ্ছা। ও মাই গড, থ্যাংক ইউ ভাইয়া। আমি খুব খুশি হইতাম যদি এটা আমি সরাসরি আপনার কাছ থেকে নিতে পারতাম, কিন্তু এখন যেহেতু সম্ভব ভাই হচ্ছে না। ভাই আমি কাশিমপুর থেকে বলছি ভাই, গাজীপুরের। তাই নাকি? আচ্ছা জি ভাই, কাশিমপুর থেকে একদম ভাই পাশাপাশি সাথে কি একদম দেখা হয়? জেলখানার সাথে আমার বাসা। আচ্ছা আচ্ছা, তাই না? পাশা ভাইয়ের সাথে দেখা হয়তো আমার। আচ্ছা, মানে আমাদের একটা চরিত্র ব্যাচেলর পয়েন্টের পাশা ভাই যে চরিত্রটা সবসময় বলে সে কাশিমপুরে থাকে। তো আপনারা আসলে চরিত্রটাকে নিজের মধ্যে ধারণ করতে পারছেন বিধায় আপনি যে কাশিমপুরে থাকেন, গাজীপুর থেকে বলতেছেন, সেটা খুব মানে খুব চিৎকার করে বলতেছেন। এটা আসলে আপনার ভালোবাসা বই প্রকাশ। খুব ভালো লাগলো ভাই রাজ ভাই। ভাই আমি আপনার অনেক বড় একটা ফ্যান ভাই। আপনি প্রাণাপের অ্যাড করেন দেখে আমি রেগুলার প্রাণাপ খাই। ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ ভাই আমি আপনার জন্য ভাই আপনার হার্টবিট নাটকটা ভাই, আপনার হার্টবিট নাটকটা ভাই দেখার পরে আসলে আপনার প্রতি ভালোবাসাটা আমার ভাই দ্বিগুণ বাইরে গেছে ভাই। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আর আমি Thank you. প্রতিদিন আমি আপনার নাটক যদি না দেখি আমার রাতের ঘুমটা হয় না ভাই, ক্লিয়ার। আচ্ছা, না রাতে ঘুমাইতে হবে ভাই, একদম সঠিক সময় ঘুমাইতে হবে। শুধু আমার না, সবার নাটকই দেখতে হবে। বাংলা নাটক ভাই, থাকতে হবে, সবার নাটক আমার দেখতে হবে। ছোট ভাইরা আপনার অনেক বড় ফ্যান ভাই, এই যে সবাই দেখেন আপনি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ারা কেমন আছেন? ভালো আছেন সবাই? ভালো আছেন? ভাই ভাই এই যে দেখেন আপনার অনেক বড় ফ্যান ভাইয়ারা। ভাইয়ের সাথে কই দেখা করা যাইবো? ভাইয়া দেখা হবে ইনশাল্লাহ, দেখা হবে ভাইয়া। আসলে প্রায় আমাদের প্রত্যেকটা নীতি দেখা করানোর এটা ভাই আসলে- এই যে কামাল, আমার নাম কামাল। আমার নাম কামাল। কামাল। ভাই আমার নাম আশরাফুল। আচ্ছা, খুব ভালো লাগতেছে রাসেল ভাই, আপনি পুরা তো মানে গ্রুপ নিয়ে বসছেন দেখে খুব ভাই ভালো লাগতেছে। এই জায়গায় একটা কাহিনী আছে ভাই, আপনারা বললে খুব মজা পাইবেন। জি ভাই বলেন। ভাই 1 মিনিট ভাই, 1 মিনিট, কাহিনীটা আপনারা বললে খুব মজা পাইবেন ভাই, সবাই মজা পাবে। আচ্ছা ভাই হয়েছে কি, আমি যে আপনার পাগলা ফ্যান এটা মনে করেন কাশিমপুর এলাকার সবাই জানে, ঠিক আছে? তো আচ্ছা। রাসেল আহমেদ রাজ কিন্তু এই যে আমার এই ছোট ভাই, ঠিক আছে? আচ্ছা আমি আজকে রাসেল আহমেদ রাজশাহী যে আপনার সাথে কথা বলতেছি, ব্যাপারটা বুঝতে পারছেন ভাই? ও মাই গড, খুব ভালো লাগলো ভাইয়া, খুব ভালো লাগলো। আমার নাম ভাই সবুজ, ঠিক আছে? কিন্তু আমি শুধুমাত্র আজকে রাসেল আহমেদ রাজকে মানে শুধু কথা বলার জন্য আমি আজকে রাসের মানে এর নামটা নিছি ভাই। আলহামদুলিল্লাহ ভাইয়া, খুব ভালো লাগলো। আপনাদের এই ভালোবাসাগুলো আছে বলেই ভাইয়া এখনো প্রতিনিয়ত ভালো ভালো কাজ করার অনুপ্রেরণা পাই ভাইয়া। দোয়া করবেন আমাদের জন্য, এবং আপনারা যেভাবে আমাদের কাজের সাথে আছেন আশা করি একদম যতদিন পর্যন্ত ভাই। আমরা কাজ করে থাকবো আমাদের সাথে থাকবেন। তবে আপনাকে মেইন ক্যারেক্টার একটা নাটক করতে হবে ভাই। ইনশাল্লাহ ভাইয়া, ইনশাল্লাহ করবো। এই যে আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন, আপনাদের ভালোবাসা এভাবে পেলে যে কোনো কিছু করতে পারি ভাইয়া। দোয়া করবেন আমাদের জন্য। থ্যাংক ইউ ভাইয়া। রাসেল ভাই। আমরা খুবই খুশি যে আপনার মতো একজন ডাইহার্ট ফ্যানকে আমরা সিলেক্ট করতে পারছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। Thank you ভাইয়া। এখন হচ্ছে জি জি, এখন আমরা হচ্ছে নিশাদ ভাইয়ের কথা শুনবো। নিশাদ ভাই কি আছেন আমাদের সাথে? ভাইয়া ভাইয়া জি, নিশাদ ভাই কথা বলবেন। আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। নিশাদ আহমেদ। কেমন আছেন ভাই? নিশাদ কেমন আছেন ভাইয়া? এই তো ভাইয়া ভালো আছি। আপনারা কেমন আছেন? ভাই আমরা সবাই ভালো আছি। আমার সাথে একজন বন্ধু আছে আমার পাশে, ভাই আপনারও অনেক বড় ফ্যান। আচ্ছা আচ্ছা। আমার ভাই প্রশ্নটা ছিল ভাই, আমরা কি রোকেয়াকে কি সিজন 3 থেকে দেখতে পারবো? না, রোকেয়াকে সিজন 3 তে আপাতত দেখার কোনো পসিবিলিটিস নাই, কিন্তু সিজন 3 টা আপনারা দেখতে থাকেন। মানে হ্যাঁ সেটা তো দেখবো ভাই, আসলেও রোকে আসলেও দেখবো, না আসলেও দেখবো। মানে সিজন 3 টা দেখতে থাকেন, এই কারণেই বললাম হয়তোবা সিজন 3 এর শেষের দিকে কিছু একটা হয়তোবা আপনারা দেখলেও দেখতে পারেন, কিংবা সিজন 4 ও দেখতে পারেন। মানে আপনাদের ভালোবাসার কথা চিন্তা করি আসলে আমরা অনেক কিছু প্ল্যানিং হ্যালো বল ধরো তাহলে বেরাও। আর ভাই আপনি যে সিঙ্গেল নাটকটা আইছে এই ঈদে, সেটা কি ওই যে আপনার নাচটা ছিল টাক লাগানো, ওইটা কি আপনার ফিলিংস থেকে আসছে নাকি ডাইরেকশন এটা?
না না না, এটা আমি একদম নিজের থেকে নাস্তা দিছি। মানে আমাকে আসলে মানে মেইনলি যে টাকলা গানে আমাদের যে স্টেডিয়াম নাটকিত টাকলা গানটা ছিল, জি জি তখন আমরা যে ডান্সটা করছি তখন সেটা আমাদের একজন উনি কোরিওগ্রাফার খালেদ ভাই, উনি তখন আমাদের কোরিওগ্রাফি করেছিল। কিন্তু সিঙ্গেল নাটকে যেটা ছিল সেটা আসলে কোনো কোরিওগ্রাফার ছিল না। সেটা আসলে আমি আমার ওই আগে টাকলা গানে যা পারফর্ম করছিলাম সেটার সাথে নিজে কিছু অ্যাড করে তখন সিঙ্গেল নাটকে একটা ডান্স করছিলাম আর কি। এটা আসলে একদম হঠাৎ করেই করা আর কি, কোনো প্রি প্ল্যানিং ছিল না। আর ভাই যে আজকে কালকে আপনার ফেসবুক পেজে একটা দেখলাম যে যে বয়েজ এন্ড গার্লস এর একটা আসতেছে, এটা কি মানে এপিসোড হিসেবে আসবে নাকি একটা শুধু নাটকের মতন? না না না, এটা আমাদের নতুন সিরিয়াল, এবং আপনারা যারা ব্যাচেলর পয়েন্টকে ভালোবাসতেছেন, ব্যাচেলর পয়েন্ট তো থাকবেই, সেই সাথে আমরা আরেকটা নতুন সিরিয়াল নিয়ে আপনাদের সামনে আসতেছি যার নাম হচ্ছে বয়েজ এন্ড গার্লস। এটার ব্যাপারে খুব শীঘ্রই আমরা অনেক কথা বলবো। তো আশা করি আপনারা আমাদের পেজে কানেক্টেড থাকবেন, আপনারা আমাদের সবকিছুর আপডেট পেয়ে যাবেন। জি ভাই, আপনাকে কিন্তু আমি খুলনায় দেখতে চাই ভাই, একবার খুলনায়। খুলনায়? খুলনায় ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। খুলনা আপনার কেমন লাগে ভাই? খুলনা খুব ভালো লাগে। ইনফ্যাক্ট আমার খুলনার সাথে একটা ছোট্ট একটা ঘটনা আছে। জি ভাই, একটু বললে। আমার প্রথম ছিল ফ্রেন্ডস উইথ বেনিফিটস। আমার প্রথম ডিরেকশনের প্রথম প্রজেক্টের নাম ছিল ফ্রেন্ডস উইথ বেনিফিটস। তো ওইখানে আমি যে গল্পটা দেখাইছিলাম ওইটা ছিল আসলে আমার নিজের জীবনের গল্প। তো ওই গল্পে শামীম হাসান সরকার যে চরিত্রটা করছিল সেটা আসলে ছিলাম আমি, আর ইরফান সাজ্জাদ ভাই যে চরিত্রটা করছিল সেটা ছিল আমার এক বন্ধু। কিন্তু গল্পের প্রয়োজন আমি দেখাইছি ছোট ভাই বড় ভাই। তো আমি তো আমার মেইন নাটকে দেখাইছিলাম হচ্ছে যে ওরা টাঙ্গাইলে গেছে, কিন্তু আমার ব্যক্তিগত জীবনের ঘটনায় আমি দেখেছিলাম যে তখন আমার বন্ধু তখন আমাকে খুলনায় নিয়ে গেছিল। তো ওই খুলনার সাথে আমার ছোট্ট স্মৃতিটা আছে, এবং সেই স্মৃতিটা থেকে আসলে আমার ফ্রেন্ডশিপ বেনিফিটস নাটকটা বানানো, আমার প্রথম ফিকশন। তো খুলনায় অবশ্যই আসবো, অবশ্যই আসলে আপনাদের সাথে দেখা হবে। খুলনা শহরটা আমার খুব পছন্দ, এবং আপনাদের খুলনাবাসী যারা আছেন সবাইকে আপনার মাধ্যমে আমার অনেক অনেক সালাম রইল। জি ভাই, এখন তবে আমার ওই অস্থির ফ্যানের মতন কাইন্ড দিতে মন চাচ্ছে ভাই, একটু ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য। ইনশাআল্লাহ ভাই, যখন আসবো তখন দেখা হবে। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সারোয়ার অপু ভাই আছেন? সারোয়ার অপু ভাই, আপনি ভাইয়াকে কিছু বলছিলে বলতে পারেন। সারোয়ার অপু। পরের সময়টা আমার সাথে সময়। আসসালামু আলাইকুম। সারোয়ার অপু ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভাইয়া, কেমন আছেন? ভাইয়া ভালো আছি ভাইয়া, আপনারা সবাই ভালো? জি জি ভাইয়া ভালো। ভাইয়া আমি আপনার ছোট, তুমি করে বলতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এসএসসি দিছি এবার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাইয়ার বাসার সবাই কেমন আছে? ভাইয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় আমরা সবাই ভালো আছি। আপনি যদি কিছু বলতে চান তাহলে বলেন ভাইয়াকে। যে ভাইয়া তো ছোটবেলায় যেহেতু যে ফারুকী স্যারের আপনি ডিরেক্টর হিসেবে দেখছেন তাকে, তারপর তো হয়তো আপনার যে ডিরেক্টর হওয়ার ইচ্ছা হয়েছে, না হলে আপনি কি হইতেন? তাহলে আমি ক্রিকেটার হইতাম ভাইয়া। মানে আমার স্কুলে আমি নির্বাণ ক্রিকেট পর্যন্ত খেলতাম। তখন আমার একদম একটা ক্রিকেটার হওয়ার জন্য যা কিছু করা দরকার সমস্ত কিছু আমি করছিলাম। আমি স্কুল লাইফে এবং কলেজ লাইফে, কলেজে থাকাকালীন আমি অনেকগুলা খেলাধুলায় অংশগ্রহণ করছিলাম, নির্বাণ ক্রিকেট আমি অংশগ্রহণ করছিলাম। তো ওইটা যদি না, ডিরেক্টর যদি না হইতাম তাহলে অবশ্যই ক্রিকেটার হইতাম। ও আচ্ছা। তো আর এখন যে ডিরেক্টর আছেন অথবা অ্যাক্টিং করতেছেন, এখন কি এমনি প্র্যাকটিস করেন কখনো? না সেরকম তো আসলে না সেরকম তো আসলে প্র্যাকটিস করার সুযোগটা হয় না, কিন্তু যখন দেখি মাঠে কেউ খেলাধুলা করতেছে, ক্রিকেট টিকেট খেলতেছে, তখন আসলে ওইখানে তখন খেলতে নেমে যাই। যদি দেখি যে সময় সুযোগ আছে হাতে, তখন আসলে খেলতে নেমে যাই। এটা আসলে ভেতরের একটা প্যাশন ছিল, তো সেই জায়গা থেকেই আসলে খুব ভালো লাগে ক্রিকেট খেলা। আর ভাইয়ার এই যে আপনি তো গভ ল্যাবরেটরিতে পড়তেন, তো এখানে আপনার কি কোনো কাহিনী আছে? যে আমি তো ভর্তি হতে যাচ্ছিলাম ওইখানে, যে আপনার কোনো ইন্টারেস্টিং কোনো কাহিনী আছে? গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ছিল আমার স্কুল, এবং আজকে সেপ্টেম্বরের 3 তারিখ আমার স্কুলের আজকে 53 বছর পূর্ণ হইল। তো গভর্নমেন্ট ল্যাবরেটরি আসলে একদম শুরু থেকে এই পর্যন্ত পুরোটাই আসলে একটা গল্প।
মানে আমি যখন গভর্নমেন্ট ল্যাবরেটরিতে যখন ভর্তি হব সেই সময়টা থেকে একটা গল্প শুরু আর কি, যে বাবা মারা সবাই চাইতো যে এত বড় ভালো একটা স্কুল, এখান থেকে আমি ভর্তি হতে পারি। তো আমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছি এবং মেধা তালিকা তখন 4র্থ স্থান অধিকার করছিলাম। গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে ভর্তি হই এবং পড়াশোনা কন্টিনিউ করি। গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের ঘটনা যদি বলি তাহলে একটা ঘটনাই আমার আসলে সবসময় মনে পড়ে, যেটা আমি এর আগে অনেকের সাথে শেয়ার করছিলাম, যে আমার এসএসসির ব্যাচ ছিল 2009-এ। তো 2009-এ গভর্নমেন্ট ল্যাব স্কুলে বিগত বছরগুলো তো দেখতাম যে এসএসসি তে হয় থেকে কেউ ফেল করে বা ফেল করে বা সায়েন্স থেকে দিয়ে কেউ ফেল করে, এরকম হয়। কিন্তু 2009 সালে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ইতিহাসে একটা ছেলে মাত্র এসএসসি তে ফেল করছিল, সেই ছেলেটা ছিলাম আমি। তো এটা একদিকে আমার জন্য আসলে অনেক বেশি কষ্টদায়কও ছিল, কষ্টদায়কই ছিল আসলে। সেই সময়টা তো আসলে ওই জিনিসটা তো কি বলবো, এমন একটা সিচুয়েশন মানে কিছু করার মতো না আর কি। যদি 2-1জনও ফেল করতো তাও বুঝতাম যে না, ওইখানেও আরো 2-3 জন ফেল করছে, তাও নিজের একটু ভরসা দিতে পারতাম যে আমি একা আরো কয়েকজন ফেল করছে। কিন্তু 2009 সালে গভর্নমেন্ট স্কুলের ইতিহাসে একটা মাত্র ছেলেই ম্যাট্রিকে ফেল ছিল, সেটা ছিলাম আমি। তো যাই হোক, ওইটা আসলে বড় ইস্যু না, কিন্তু কথা হচ্ছে জীবনের চলতি পথে এরকম হোঁচট খাওয়া মানে হচ্ছে যে একদম শেষ হয়ে যাওয়া না লাইফটা। লাইফ ইজ গোয়িং অন, তো এটা চলতে থাকবে। তো আমি মনে করি যে যারা, আপনার এই কথার মাধ্যমে আমি বলতে চাই, যারা আসলে পড়াশোনাতে অনেক সময় আমি দেখি ফেল করে, ফেল করার পর নিজেরা আত্মহত্যা করে, এই জিনিসটা আমি কখনোই সাপোর্ট করি না। তার কারণ আমি মনে করি যে ফেল করা মানেই কিন্তু জীবনের অধ্যায়টা শেষ হয়ে যাওয়া নয়। সামনে আসলে অনেক দিন আছে এবং হয়তো সামনে অনেক ভালো দিন আছে। বরঞ্চ আমার বাবা একটা কথা বলতো যে দৌড়ের সময় যদি হোঁচট খায় কেউ, তাহলে পরের দৌড়টা একটু জোরেই হয়। তা আমার আসলে জীবনে ওই ধাক্কাটা আমার জীবনে হয়তো দরকার ছিল, যার কারণে আমার মনের মধ্যে একটা জেদ চেপে বসছিল যে আমি কেন ফেল করলাম, আমাকে তাহলে আরো ভালো করতে হবে। সে ভালো থাকার ধারণা থেকে আমি আবার ইন্টারমিডিয়েটে সিরিয়াসলি পড়াশোনা করা শুরু করি এবং আমি তখন কলেজ থেকে পাশ করি। পাশ করার পর আমি তৃতীয় কলেজে ভর্তি হই, ইউনিভার্সিটিতে ভর্তি হই। ইউনিভার্সিটিতে আমি কমার্স ডিপার্টমেন্টে ভর্তি পরীক্ষা দিই এবং সেখানে আমি কমার্সের প্রথম সাবজেক্টটা পাই, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, যেটা থেকে আমি অনার্স কমপ্লিট করে এখন মাস্টার্স ফাইনাল দিচ্ছি আমি। তো আশা করব এই যে তোমার জীবনটা মাত্র শুরু হলো এবং ইনশাল্লাহ তুমি আগায় যাও, পড়াশোনাটা করো ঠিকঠাক ভাবে। জীবনে আসলে পড়াশোনা তোমার জীবনে সবসময় যে কোনো কাজে তোমার অনেক বেশি প্রয়োজন। তো আমি শুধুমাত্র বলবো শুধু পড়াশোনা করলে হবে না, সেই সাথে যে কোনো ধরনের বই পড়ার অভ্যাস করতে হবে। শুধুমাত্র পাঠ্যপুস্তক পড়লেই হবে না, আরো অন্যান্য ভালো ভালো রাইটার যারা আছে ওদের বই পুস্তক পড়তে হবে এবং অনেক জ্ঞান নিতে হবে। আমাদের এখানে এখন অনেক স্কোপ আছে জ্ঞান নেয়া, ইউটিউব আছে অনেক অনেক। আমি চাবো যে তুমি নিজেকে সেভাবে গড়ে তোলো যাতে নিজে ইন্ডিপেন্ডেন্টলি জীবনে কিছু একটা করতে পারো। ভাইয়া। জি ভাইয়া, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ভাই, এখন আমার মোবাইলে চার্জও শেষ, আপনার সাথে কথাও শেষ। জি থ্যাংক ইউ ভাইয়া। আমাদের সাথে জয়েন করেন, আমরা সেটাই চাই। আর রাকিব ইসলাম ইরফান ভাই মানে আচ্ছা ভাইয়া, ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে আবার। এবারে রাকিব ইসলাম ইরফান ভাই আপনি কথা বলেন। না ভাই, কেমন আছেন ভাইয়া? রাকিব ভাই ভালো আছি। কোথা থেকে বলছো ভাইয়া? ভাই আমি টাঙ্গাইল। আপনার ভাই কিছুদিন আসছিলেন আগে, তাই না? টাঙ্গাইল আসছিলেন ভাই? হ্যাঁ, টাঙ্গাইলে আসছিলাম। টাঙ্গাইলে আমাদের একটা শুটিং ছিল, ভাইয়া নাটক ছিল আমাদের এবাড়িতে, তো সেটা শুটিং করতে আমরা টাঙ্গাইলে আসছিলাম। ও ভাইয়া, আপনাকে তো টাঙ্গাইলে তো ভাই মিষ্টি খিলাইতে পারলাম না আমি। সমস্যা নেই ভাইয়া, ইনশাল্লাহ আবার যখন আসবো তখন ইনশাল্লাহ মিষ্টি খাবো। টাঙ্গাইলের আপনাদের ঐতিহাসিক যে চমচম সেটা খাবো ইনশাল্লাহ। ভাইয়া বজ্রবাজার যাওয়া হয় না? বজ্রবাজার বজ্রবাজার তো ভাইয়া নোয়াখালীতে গেলে বজ্রবাজার যাওয়া হয়, আমার নানা বাড়ি যেত ওইখানে, তো এই কারণে বজ্রবাজার যাওয়া হয়। যাই বজ্রবাজার, কিছুদিন আগে যখন নোয়াখালী গেছিলাম তখনও বজ্রবাজার গেছিলাম। রাকিব ভাই, ভাইয়ের কাছে যদি কিছু জানতে চান তাহলে কোশ্চেনটা করেন, তাহলে আমরা পরে পার্টিসিপেন্টের কাছে চলে যাব। প্রশ্ন করেন। ও ভাইয়া, আচ্ছা ভাইয়া, আপনার নেক্সট কি নতুন কোনো নাটক আছে না ভাইয়া? ভাই আমাদের নেক্সট নাটকের প্ল্যানিং চলতেছে, শুটিং এর প্ল্যানিং চলতেছে। আমরা মাত্র ব্যাচেলর পয়েন্ট সিজন 3 এর একটা নাটক শুটিং শেষ করলাম, তো প্ল্যানিং চলতেছে। ইনশাআল্লাহ সামনে কোনো নাটক হলে আমরা অ্যানাউন্স করব, তো তখন আপনারা দেখতে পাবেন। ভাইয়া আপনাকে খুব মিস করতেছি ভাই। নাটক, আপনার নতুন নাটক কিছু? নতুন নাটক আসতেছে খুব শীঘ্রই রাকিব ভাই, খুব শীঘ্রই নতুন নাটক আসতেছে।
এবং আসলে আপনারা সবাই পরিবার সহ সবাই মিলে একসাথে আনন্দ। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার বড় ভাইয়ের সাথে কথা বলছি। We are from টাঙ্গাইল। আচ্ছা আচ্ছা আচ্ছা, টাঙ্গাইল। বাহ, ভালো লাগলো ভাইয়া, ভালো লাগলো। থ্যাংক ইউ রাকিব ভাই। আমরা হচ্ছে এখন আপনার প্রত্যেকটা ব্যাচেলর পয়েন্ট নাটকে আমি দেখি, আবাসিকে থাকি, কোন একটা নাটক মিস দেই না। যত কষ্ট হোক আবাসিকে থেকে নাটক দেখি। খুব ভালো লাগলো, ভালোবাসা দিচ্ছেন খুবই ভালো লাগলো ভাই। আশা করি আমাদের সাথে থাকবেন। টাঙ্গাইলের প্রত্যেকটা। থ্যাংক ইউ রাকিব ভাই, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে শাওন ভাইয়ের সাথে কথা বলবো। শাওন ভাই, শাওন আপনি আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাওন ভাইয়া ভালো আছেন? জি ভাই, আমার নামটা শাওন, SWN, ওইটা জাস্ট অ্যাড করা। আচ্ছা 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 আচ্ছা, কেমন আছেন ভাইয়া? জি ভাইয়া খুবই ভালো আছি। সত্যি কথা বলতে আপনার সাথে যখনই এই যে প্রাণ আপের রিপ্লাইটা পাইছিলাম যে আমি নির্বাচিত হয়েছি, তখন থেকে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। বাট এই যে আজকে জয়েন করার পরে একটা ভাইয়া, রায়হান ভাইয়া মেবি বলতেছিল যে আমাদের আসলে লাইভ সরাসরি দেখা করার অপশন ছিল গতবার মেবি, তো এবার করানোর জন্য পারি নাই। এরপরে তো ভাই সত্যি মন খারাপ হয়ে গেছে যে আপনার সাথে দেখা করা হইল না। মন খারাপ করার কোনো কারণ নেই ভাইয়া, প্রাণাপের সাথে থাকেন ইনশাল্লাহ। তারা যেহেতু আমাদেরকে এই লাইভে অংশগ্রহণ করার প্ল্যাটফর্মটা তৈরি করে দিচ্ছে, তারা হয়তো আমাদেরকে সরাসরি দেখা করানোর সুযোগটা করে দিবে হয়তো ভবিষ্যতে। সো মন খারাপ করার কোনো কারণ নেই, ইনশাল্লাহ আল্লাহ পাক বাঁচায় রাখলে আমাদের দেখা হবে। আর ভাইয়া আমি আসলে ম্যাঙ্গো স্কোয়াডের অনেক বড় ফ্যান, মানে অনেক বেশি শামীম হাসান ভাইয়ের অনেক বড় ফ্যান। তো এইখান থেকে আপনারা দেখে আপনারও ফ্যান হয়ে গেছি। তো ভাইয়া ম্যাঙ্গো স্কোয়াডে কি আপনাকে দেখতে পাবো আবার? ভাইয়া ম্যাঙ্গো স্কোয়াডে আপাতত যেটা হচ্ছে, শামীমও আসলে শামীমের কাজের জায়গায় ব্যস্ত, আবার আমিও আমার ডিরেকশন এবং অভিনয় নিয়ে ব্যস্ত। তো দুইজনের একসাথে সময় সুযোগ করে কাজটা করা হচ্ছে না। আর আমি যেহেতু ম্যাঙ্গো স্কোয়াডের আসলে মানে সদস্য না, তো আমি আসলে যখনই সময় পাইতাম আমরা দুজন একসাথে মিলে একটা ভিডিও করতাম, দ্যাটস ইট। তো এই কারণে আসলে যদি কখনো সময় সুযোগ হয়ে উঠলে অবশ্যই আপনারা আমাদের ম্যাঙ্গো স্কোয়াডের ভিডিও দেখতে পাবেন। আর ভাই একটা নাটকের বিহাইন্ড সিনে মেবি দেখছিলাম যে আপনি হয়তোবা শামীম হাসান ভাই আপনাকে খালাতো না কেলাতো ভাই কি যেন একটা বলে, তো হয়তোবা আপনার সাথে ওনার অনেক ভালো একটা বন্ডিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমার ঠিক মনে পড়তেছে না, মানে কোন নাটকের বিহাইন্ড দ্য সিন আপনি দেখছেন? এটা ছিল ফ্যামিলি ক্রাইসিস বিহাইন্ড সিনে, মেবি শবনম ফারিয়া পুরো লাইভে আসার পরে, তো ওই নাটকে বলছিল আপনাকে মেবি একটা টি-শার্ট গিফট করেছিল। শুটিং সেটে আমরা আসলে অনেক মজা করি, তো আসলে সেই মজার অংশ হিসাবে আমাদের অনেক ধরনের ইয়েই হয়। তো সেইটার হয়তো বা কোনো মজার একটা মোমেন্ট আপনারা তো দেখছিলেন। থ্যাংক ইউ শাওন ভাই, আমাদের প্রত্যেকটা জিনিস এত ফুটে দেখার জন্য। আচ্ছা, আমি থ্যাংক ইউ শাওন ভাই। আমি একটা জিনিস শেয়ার করি যে আজকে আমরা আগেই বলি নেই, বাট যারা যারা সাথে করে প্রাণাপ্রিয় লাইভে আসছে না, তাদের জন্য কিন্তু পলাশ ভাইয়ের পক্ষ থেকে একটা স্পেশাল গিফট আছে। তো সেই ক্ষেত্রে একজনই আসছেন শুধু, তো ওনাকেই গিফটটা দিব। এটা আপনাদেরকে জানাই রাখলাম। পরে আবার উনি ফেসবুকে পোস্ট দিলে সবাই আবার বললেন না যে উনি একা পাইলো, আমরা কেন পাইলাম না। এটা রিজন কিন্তু ওইটাই যে সে প্রাণাপ নিয়ে লাইভে আসছে, ভাইয়াকে লাল গোলাপ দিচ্ছে, তো একটু প্রেজেন্টেশনটা ডিফারেন্ট ছিল আর কি। আচ্ছা, প্রেজেন্টেশন খুব ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ। তো এরপরে হচ্ছে আমরা তাজিম ভাইয়ের কথা শুনবো। তাজিম ভাই চাচ্ছেন অনেকক্ষণ ধরে কথা বলতে। তাজিম ভাই, তাজিম ভাই আপনাকে দেখতেছি, আপনি কথা বলেন। আসসালামু আলাইকুম পলাশ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তাজিম ভাই কেমন আছেন? এই তো ভাই অনেক ভালো আছি, আপনাকে পেয়ে অবশেষে। আমিও ভাই অবশেষে আপনাদের সাথে কথা বলতে পারি, খুব ভালো লাগে। তাজিম ভাই কোথা থেকে বলছেন? ভাই আমি তো আপনার শুধু ফ্যান বললে ভুল হবে, বুঝছেন? আচ্ছা, ফ্যান বললে ভুল হবে। আমি বলছি আমার দেশের বাড়ি টাঙ্গাইল, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি। আচ্ছা,
ফ্যানের উপরে যদি কোনো কিছু থাকে সেটা আমি আমার দেশের হয় টাঙ্গাইল। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জব করি, নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টাফ আমি। ওকে, এখন বসুন্ধরায় থাকি, বসুন্ধরা আমার বাসা, কিন্তু আপনাকে পাই না কোথাও, অনেক খুঁজি ভাই। না ভাইয়া, যেটা হচ্ছে যে ওই আর যখন শুটিং থাকে না তখন দেখা গেছে যে আমাদের কাছ থেকে প্যানেলে এর কোনটা যদি না থাকে নাটকটা করছেন ওটা কিন্তু আমার পাশের এলাকা আর কি, মির্জাপুর যেটা মির্জাপুর। হ্যাঁ, এবার আমরা যেখানে শুটিং করতে গেছিলাম, আমাদের সিনিয়র নাটকের শুটিং যেখানে করতে গেছিলাম মির্জাপুর। তাজিম ভাই কি ভাইয়ের কাছে কিছু কিছু জানতে চান? আপনার কি কোনো কোশ্চেন আছে? আমি যদি জানতাম যে আপনারা মির্জাপুরে আসছেন ভাই, আমাকে আর কেউ ধরে রাখতে পারতো না, চলে আসতাম। ভাইয়া খুব ভালো লাগছে, ভাইয়া খুব ভালো লাগছে যে আপনারা আমাকে আসলে এরকম ভালোবাসেন, এবং নেক্সট টাইম আবার যদি টাঙ্গাইলে যান শুনতে পাচ্ছেন? অবশ্যই দেখা হবে আপনাদের। হ্যাঁ, শুনতে পাচ্ছি তাজিম। আচ্ছা, এরপরে আমরা পরের ভাইয়ের কাছে চলে যাই। অনিক অন্তু ভাই, উনি কিছু বলতে চাচ্ছেন আর কি, ওনার কথা শুনি একটু। অনিক অন্তু ভাই, আপনার মাইকটা অন করেন, মাইকটা অন করেন। ভাইয়া একটু কথা বলা যাবে? কে বলছেন? অনিক অন্তু? অনিক অন্তু ভাই, আমি অপু বলছি, সারোয়ার অপু। জি ভাইয়া বলেন। আমার আপু একটু কথা বলবে। না না ভাই, একটু পরে, আগে অনিক অন্তু ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, মুনতাসির মাহমুদ ভাই আপনি বলেন প্লিজ। মুনতাসির মাহমুদ ভাই। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম পলাশ ভাই। ওয়ালাইকুম আসসালাম। মুনতাসির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন ভাই? মুনতাসির ভাই, আপনি কি কোনো প্রশ্ন আছে আমার কাছে? ভাতে ডালি তো বাঙালি, অবশ্যই খাবো ভাই। আপনারা খান, আমি আমার বাসাতে করে খেয়ে নিচ্ছি। মুনতাসির মাহমুদের ভাইয়ের কানেকশনে মনে হয় সমস্যা আছে। এরপরে আমরা হচ্ছে ইয়াহিয়া হানিফ ভাইয়ের কাছে যাব। ইয়াহিয়া হানিফ ভাই, আপনি ভাইয়ের সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হানিফ ভাই কেমন আছেন? কেমন আছেন ভাইয়া? ভালো আছি। আপনারা ভালো আছেন সবাই? আমি ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাইয়া আছে। ভাইয়া আপনার যে কাবিলা একটা ক্যারেক্টার আছে ব্যাচেলর পয়েন্টের, এটা কি আপনার পার্সোনাল লাইফে কোনো প্রভাব ফেলছে? বুঝি নাই, কাবিলা ক্যারেক্টারটা আপনার পার্সোনাল লাইফে মানে কোনো প্রভাব ফেলছে? পার্সোনাল লাইফে কোনো প্রভাব ফেলেছে কিনা মানে ওইটা ঠিক বুঝি নাই, তবে মানে মানুষের ভালোবাসাটা যেটা সেটা পাচ্ছি, এটাই তো আমার জন্য অনেক বড় একটা প্রভাব। মানুষজন পছন্দ করতেছে, এবং মানুষজন এই চরিত্রটাকে যখন টিভিতে দেখে কিংবা আমাকে যখন সামনাসামনি দেখে, তখনও আসলে ওই একই রকম ভালোবাসাটাই তারা দেয়। তো আমি মনে করি এটাই আমার জীবনে অনেক বড় একটা ইম্প্যাক্ট। আর ভাইয়া আপনার ব্যাচেলর পয়েন্ট নাটকটা দেখে আপনার অনেক বড় ফ্যান হয়ে গেছি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া এইভাবে আমাদের বিনোদন দিয়ে আসবেন ভাইয়া সামনেতে।
ইনশাআল্লাহ অবশ্যই দিব ভাইয়া, অবশ্যই। আপনাদের জন্যই তো আমরা আসলে এত কষ্ট করে কাজ করি, যা কিছু করছি সবকিছু আপনাদের জন্যই, অতএব আপনাদেরকে সাথে নিয়ে আমাদের চলতে হবে, আপনারা আমাদের সাথে থাকবেন। জি ভাইয়া, মৌলভীবাজারে আসবেন, আসলে আমাদের এইদিকে আসবেন বড়লেখায়। অবশ্যই ভাইয়া, অবশ্যই। সিলেটে থ্যাংক ইউ হানিফ ভাই। আমরা হচ্ছে অন্তু ভাইয়ের কথা শুনবো। এক লাস্ট পার্টিসিপেন্ট অন্তু ভাই, আর বাকি সবার সাথে আমরা কথা বলে ফেলছি। অন্তু ভাই প্লিজ। অন্তু ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন ভাইয়া? ভাইয়া ভালো আছি। কোথা থেকে বলছো ভাইয়া? ভাইয়া এখনো কিন্তু ভাইয়া বিশ্বাস করতে পারতেছি না যে আপনার সাথে আমার কথা হচ্ছে। ভাইয়া আমিও বিশ্বাস করতে পারছিলাম না যে এত মানুষের সাথে আমি কানেক্ট হতে পারবো কখনো। তো প্রাণবকে ধন্যবাদ যে তারা আমাকে এভাবে কানেক্ট করায় দিচ্ছে আপনাদের সাথে। অনেক ভাই কোথা থেকে বলছেন? আমার নিজ পক্ষ থেকে আপনাদের জন্য অনেক শুভকামনা এবং ধন্যবাদ রইল। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ ভাইয়া। ভাইয়া কখনো কি সিরাজগঞ্জ আসা হয়? সিরাজগঞ্জে ভাইয়া এখন পর্যন্ত আসা হয় নাই, কিন্তু যদি কখনো সিরাজগঞ্জে আসা হয় অনেক অন্তু নামটা আমি মনে রেখে দিব। জি ভাইয়া, খুব মানে মানে আপনি একজন আমার প্রাণের একজন, ঠিক আছে? মানে আপনার সাথে যে কথা বলবো এটা আমি জীবনে কল্পনা করতে পারিনি। থ্যাংক ইউ ভাইয়া। এটা আমাকেও ধন্যবাদ দিবেন এবং ধন্যবাদ দিবেন প্রাণবকে যে তারা আমাকে সুযোগটা করে দিচ্ছে। ভাইয়া একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলো। ভাইয়া বর্তমানে কি কোনো রিলেশনশিপে আছেন ভাইয়া? ব্যক্তিগত প্রশ্ন এখন আপনি চাইলে দিতে পারেন। না, রিলেশনশিপে তো আসলে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো মানুষের সাথে থাকে, বাবা মার সাথে রিলেশনশিপে থাকে, ভাই বোনের সাথে সম্পর্ক থাকে, কর্মজীবনে কলিগদের সাথে সম্পর্ক থাকে। আর একান্ত যদি ব্যক্তিগত কোনো রিলেশনশিপের কথা বলে থাকবো তাহলে সে ধরনের কোনো রিলেশনশিপ এখন নাই। যেটা আছে যে কাজের সাথে সম্পর্কে আছি, কাজের সাথে গভীর রিলেশনশিপে আছি এবং ভালোভাবে কাজটা করার চেষ্টা করতেছি। ভাই একটা কবিতা শুনাইলেন না ভাই? ভাইয়া কবিতা তো আসলে এই মুহূর্তে মনে পড়তেছে না, কিন্তু যদি কখনো সিরাজগঞ্জে আসা হয় আর যদি কখনো ফ্রেন্ড টিউব ভাই কি আছে? ভাইয়ার মাইক্রোফোনে মনে হয় সমস্যা। আচ্ছা, আমরা এখানে শেষ করি আজকের ডিসকাশনটা, যেটা হচ্ছে যে পলাশ ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস এত বিজি সময়ের মধ্যে ভাইয়া থেকে একটু আমাদের। আমি কথা বলতে চাইছি। হ্যাঁ, আপনি কথা বলবেন, আগে আমাদেরটা শেষ করি, যদি সময় থাকে আমরা কথা বলবো। আচ্ছা ঠিক আছে, এক বলেন। মিনিট কথা বলবো, একটু আপু কথা বলবে, আমার বড় আপু। ঠিক আছে, বলেন। ভাইয়া বলেন বলেন, সৌরভ ভাই বলেন। পলাশ ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ভাইয়া অন্তু বলছিলাম ভাইয়া, সিরাজগঞ্জের আপনারা জানেন তো সিরাজগঞ্জ দই বিখ্যাত। তো আপনি যদি আসেন ভাইয়া সিরাজগঞ্জের স্পেশাল দইটা একটা খাওয়াইটা। ভাইয়া আচ্ছা ভাইয়া ঠিক আছে, সিরাজগঞ্জে আসবো, বললাম তো সিরাজগঞ্জে আসলে অনেক অন্তু নামটা আমার মনে থাকবে। অনেক অন্তু ভাই আপনাকে ধন্যবাদ, আপনি যেহেতু কথা বলছেন। আরেকজন আমার সাথে যুক্ত হয়েছে, আমি তার সাথে একটু কথা বলি। জি স্যার, জি আপু বলেন, শুনতে পাচ্ছি আপনাকে। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু ভালো আছি আপু, আপনারা সবাই ভালো? জি ভালো আছি। আজকে 3 দিন 1 সপ্তাহ হয়ে গেছে আমার ছোট ভাইটা আপনার সাথে লাইভে কথা বলবে, এই নিয়ে কত এক্সাইটেড। আমরাও খুব। যাক আলহামদুলিল্লাহ, আমিও খুব এক্সাইটেড ছিলাম কখন আপনাদের সাথে আমার কথা হবে। এবং ধন্যবাদ প্রাণবকে, ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা আমার সাথে যুক্ত হয়েছেন, এবং প্রাণবকে ধন্যবাদ যে তারা আপনাদের সাথে আমাকে যুক্ত করাই দিচ্ছেন। অনেক ভালো লাগে, আপনাকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা, থ্যাংক ইউ সারাপু ভাই। ফ্রেন্ড টিউব ভাই কি আপনার কথা শোনা যাচ্ছে না ভাই? আপনি কি কথা বলতে পারবেন? আপনার মাইক্রোফোন ঠিক আছে?
আপনার কোনো কথাই শোনা যাচ্ছে না। হ্যালো তন্ময়, আচ্ছা, যেটা হচ্ছে যে ভাই আপনাদেরকে আমরা যেটা বলছি, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটাতে আপনারা সবাই আপনাদের অ্যাড্রেস দিয়ে দিবেন, যাতে আপনাদের জন্য পলাশ ভাই যে সারপ্রাইজ গিফটটা রাখছে সেটা আমরা আপনাদেরকে আপনাদের বাসাতে পাঠিয়ে দিতে পারি, যেহেতু আপনাদের সাথে দেখা হচ্ছে না, হাতে হাতে দেওয়া সম্ভব না। আর পলাশ ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস আমাদেরকে এই বিজি শিডিউলের মধ্যে থেকে এত এত সময়, অলমোস্ট প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, এত সময় আমাদেরকে দেওয়ার জন্য। এবং পরবর্তীতে আমাদের যে চেষ্টা থাকবে সেটা হচ্ছে যে পলাশ ভাইকে সরাসরি আপনাদের সামনে নিয়ে যাওয়া, বাট সেজন্য যেটা আমাদেরকে করতে হবে, আমরা সবাই আমাদের যখন আমরা নামাজ পড়বো বা আমরা যখন দোয়া করবো, আমরা চাবো যে আমাদের এই যে করোনা পরিস্থিতি এটা যাতে স্বাভাবিক হয়ে যায়, একমাত্র তখনই কিন্তু আমরা সবাই একসাথে একটা জায়গায় কোলাপ করা যাবে। জি, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া মজা। আপনারা দেখছেন যে এর আগে আমরা অপূর্ব ভাই এবং মেজাবুনার আপুর সাথে এরকম একটা প্রোগ্রাম করছিলাম, আমরা আপনাদেরকে লাইভে ওনাদের সামনে নিয়ে গেছিলাম। তো আমাদেরও এইবারও এরকমই প্ল্যান ছিল, বাট আপনারা জানেন যে এই সময়টাতে এটা সম্ভব হয়নি। বাট এরপরে যদি আবার কোনো আমরা এরকম কন্টেস্ট দেই, আপনারা প্লিজ পার্টিসিপেট করবেন, আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিকে বলবেন যাতে সবাই মিলে একসাথে পার্টিসিপেট করে আপনারা এরপরে সরাসরি পলাশ ভাইয়ের সাথে আড্ডা দিতে চলে আসতে পারেন। আর বেশি বেশি প্রাণাপ কনজিউম করবেন, সবাইকে বলবেন প্রাণাপ খাওয়ার জন্য, কারণ হচ্ছে প্রাণাপের সাথে থাকলে কিন্তু পরে আরো অনেক নতুন নতুন অপরচুনিটি আসবে। আমাদের অনেক নতুন ক্যাম্পেইন আসতেছে, যেটা আপনারা হচ্ছে ফেসবুক ক্যাম্পেইনের মাধ্যমে জানতে পারবেন। আর আমরা হচ্ছে লাস্ট শুধু পলাশ ভাইয়ের কিছু একটু কথা শুনবো, এবং পলাশ ভাই সবাইকে থ্যাঙ্কস দিয়ে আমরা আমাদের আজকে ডিসকাশন। ভাইয়া গিফটটা কি সবাই পাবে? গিফটটা হচ্ছে সবাই পাবে, সবার অ্যাড্রেস। ভাই উইনারটা কি ভাই? সবাই উইনার, আপনারা সবাই উইনার, সবার জন্য গিফট আছে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। বলেই দিচ্ছে যে যারা উইনার হবেন, যারা পলাশ ভাইয়ের সাথে লাইভে আড্ডা দিতে আসবেন, তাদের সবার জন্য গিফট আছে, সারপ্রাইজ গিফট, সবার গিফট চলে যাবে। পলাশ ভাই, আপনি লাস্টে যদি কিছু বলতে চান ওই গিফট সবাইকে দেখাবো আপনার জন্য বলে, তারপরে হচ্ছে আমরা আমি সবার উদ্দেশ্যে তোমার জায়গা থেকে সবার মিউট করে রাখো, নাহলে আমার কথাটা কেউ শুনতে ভাই পাবে না। দেখেন, আপনাকে সবাই আমার বাসায় দেখতে এসেছে যে আমি কম্পিউটারে সবাইকে দেখাচ্ছি, সব আমার বন্ধুরা। সালাম দিও, সালাম দিও। এই যে সবাইকে বড় মনিটরে করে দেখাচ্ছি আপনাকে। ও বাবা, যারা যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। জি ভাই, আপনাকেও ধন্যবাদ। হ্যালো পলাশ ভাইয়া। কে বলছো? অনেক কিন্তু হ্যাঁ ভাইয়া, আপনার মানে ভাইয়া গিফটটা এটা ভাইয়া, মানে তোমার কথা শোনা যাচ্ছে না এখন এই মুহূর্তে। এটা তুমি মিউট করে রাখো, তাহলে আমি যে কথাগুলো বলবো তোমার প্রশ্ন উত্তরটা আমি দিচ্ছি, তুমি মিউট করো, তোমার প্রশ্ন উত্তরটা বুঝতে পারবে। গিফটের সাথে যদি আপনার অটোগ্রাফটা থাকতো ভাই, এটা ভাই আমি 1 মিনিট কথা বলতে পারি ভাই? ভাই আপনার একটা ডায়লগ আমাদের কাছে সবচেয়ে বেস্ট ভাই। বলো ভাই, প্যারা লইলে প্যারা না লইলে কিচ্ছু না ভাই। ভাই এই ডায়লগটা সবচেয়ে ভালো লাগছে ভাই। সেটাই ভাইয়া, এবং এই ডায়লগটা মাথায় রাখবো সবসময়, প্যারা লইলেই প্যারা, প্যারা না লইলে কিচ্ছু না। পলাশ ভাই, আমার একটু কিছু কথা ছিল আপনার। হ্যাঁ ভাইয়া, ভাইয়া আমাদের হাতে সময় খুবই কম, আমাদের শেষ করতে হবে। পলাশ ভাই, আপনি ক্লোজিং একটা নোট দিয়ে আমরা মনে করি যে আমরা ভাই আপনাদের সবার কথা আমি শুনছি, আবার শুনবো। যেটা হচ্ছে যে আপনাকে ধন্যবাদ আপনাদের সাথে আমাকে এই সমন্বয়টা করে দেওয়ার জন্য। এবং আমি আসলে কখনো চিন্তা করি না এভাবে করে আমি আমার শুভাকাঙ্ক্ষীদের সাথে এভাবে করে কখনো ভিডিও কলে অ্যাটেন্ড করতে পারবো। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রাণবকে, এবং ধন্যবাদ জানাচ্ছি যারা এত কষ্ট করে, এত সময় নিয়ে, এতদিন ধৈর্য ধরে অবশেষে আজকে আমার সাথে কথা বললেন। আসলে দিনে দিনে যেরকম ঋণী আপনারা করে দিচ্ছেন, কখনোই ঋণটা শোধ করতে পারবো না, শুধুমাত্র ভালো কাজ দিয়ে, ভালোবাসা দিয়ে হয়তো বা শোধ করার কিছুটা চেষ্টা করবো। আপনাদের সবাইকে ধন্যবাদ, যে যে জায়গা থেকে সেফলি থাকবেন। জানেনই তো এখন করোনার পরিস্থিতির কারণে আমরা সবাই আসলে একটা উদ্বেগের মধ্যে আছি। তো আপনারা সবাই যে যে জায়গাতে থাকবেন, যে যার জায়গা থেকে সচেতন হওয়ার চেষ্টা করবেন, নিজে সচেতন হবেন, অন্যদেরকে সচেতন করবেন। ঠিক আছে? বেশি করে প্রাণাপ খাবেন এবং
সামনের দিনগুলোতে হয়তো প্রাণাপ আপনাদের জন্য অনেক শুনতে পাচ্ছি ভাইয়া। ভাই বিদায় একটা কবিতা বলে দেন ভাই, একটা কবিতা বলে দেন, আপনার কবিতা শুনতে ইনশাআল্লাহ কবিতা শোনাবো। আর অনেক অনেক ভালো লাগলো সবাইকে, সবাই সেফলি থাকবা, ভালো থাকবা, ধন্যবাদ সবাইকে। ভাই আপনি সেফটি দেখেন ভাই, কবিতা বলে ভাইয়া আপনার ভাষায় কিন্তু কথা বলতে পারি সম্পূর্ণভাবে। ভাই একটা সেলফি তুলতাম তো, কিভাবে তুলবো? ঠিক আছে ভাইয়া, সবাই ছবি তুলে নেন, যতটুকু সময় আছে আমি হয়তো আর 2 থেকে 3 মিনিট রাখবো, এর মধ্যে যতটুকু পারেন সবাই ছবি তুলে নেন। সেফলি থাকবেন, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, টাটা। ভাই আপনিও ভালো থাকেন ভাইয়া, ভাই খুদা হাফেজ ভাইয়া। ওকে ভাইয়া, ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া, ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট। চলে গেছে, কলেজের লাইনে বাইরে গেছে, আগে হয়ে গেছে। বিরান আপ খাবো, সবাই বসে থাকো এই জায়গায়। প্রাণাপটা মাতাল হবে। অ্যাডমিনরা নাই, বাইরে গেছে, অ্যাডমিন আছে। দাঁড়া, অ্যাডমিন ভাইয়ের সাথে কথা বলেছে সর্বশেষ, অ্যাডমিন ভাই তো আছে এখন। অ্যাডমিন ভাই বাইরে গেছে, আমিও বাইরে গেছি। তন্ময় দাস।